ফর এক্সাম্পল অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের গিগ ওপেন করতে হবে। সো আপনাদের ফাইবার যদি আপনারা কাজ করতে চান, তো আপনাদের এক একটা গিগ এক রকম হবে। আপনাদের কয়টা স্কিল শেখানো হয়েছে আই ডোন্ট নো, বাট ইউজুয়ালি যে জিনিসগুলো কভার করা হয় সেটা হচ্ছে আপনাদের বিজনেস কার্ড ডিজাইন, ব্রোশার ডিজাইন, অ্যান্ড টেমপ্লেট মেকিং, দেন আর যেটা লাগে সেটা হচ্ছে বিভিন্ন পাওয়ার পয়েন্ট টেমপ্লেটস তৈরি করা, সিভি তৈরি করা, কভার লেটার তৈরি করা, টেমপ্লেটস দ্যাট ইজ অ্যানুয়াল রিপোর্ট, ব্রোশিওর, প্যাম্পলেটস, ব্যানার্স, পোস্টার্স, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, কিছু কিছু গ্রাফিক, আরো কিছু গ্রাফিক এলিমেন্টের কাজ, ভেক্টর ট্রেসিং, ফ্লিপিং পাথ। তো এগুলো প্রত্যেকটা একটা স্কিল হয়ে দাঁড়াবে আপনাদের জন্য। তো যেটা হচ্ছে যে আপনারা এক্স্যাক্টলি যা অফার করতেছেন, আপনাদের কাস্টমার যে সবসময় এক্স্যাক্টলি ওই জিনিসটাই চাইবে একদম টেইলর মেড করে, ইটস নট সার্টেন। সো কাস্টমার হয়তো ডিফারেন্ট কিছু জিনিস চাইতে পারে, আবার এমন হতে পারে যে আপনি যা অফার করছেন তার চেয়ে হয়তো একটু ডিফারেন্ট, বা সঙ্গে কিছু হয়তো অ্যাড অন আছে। তো সেই ক্ষেত্রে এখন আপনারা যদি ফেয়ার প্রাইসটা চান, দ্যাট মিনস যে আপনি যতটুকু খাটনি করতেছেন সেটার অনুযায়ী সেই ইকুয়াল পেটা যদি আপনারা চান, বা সেই অনুযায়ী যদি আপনারা পেটা চান, বা আপনাদের রেমুনারেশনটা, ইফ ইউ ওয়ান্ট ইউর রেমুনারেশন টু বি অন দ্যাট লেভেল, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনাদের প্রতিটা পদে আপনাদের মোস্ট প্রবাবলি নেগোশিয়েট করতে হবে। সো আমরা আগেই দেখছিলাম যে আগেই বলা হয়েছিল আপনাদের শুরুর দিকে, আমি হয়তো আপনাদের বলছিলাম সেটা হচ্ছে আপনাদের 4টা প্যারামিটার নিয়ে সবচেয়ে বেশি কাজ করা লাগে, 4টা প্যারামিটার নিয়ে। সো 4টা প্যারামিটার, এবং এই 4টা প্যারামিটার নিয়ে ইউজুয়ালি আপনাদের নেগোসিয়েশনটা করা লাগে। সো বেসিক্যালি যে 4টা প্যারামিটার হচ্ছে আপনাদের কোয়ালিটি, কোয়ান্টিটি, টাইম অ্যান্ড প্রাইস। তো কোয়ালিটি ইন টার্মস অফ যে ধরনের জিনিসটা চাচ্ছে, ইন টার্মস অফ অ্যাস্থেটিক্স, লুক, ফিল, কালার, রেজলিউশন, স্টাফ লাইক দ্যাট। অ্যান্ড কোয়ান্টিটি হচ্ছে কয়টা জিনিস আপনার কাছে চাওয়া হয়েছে, দ্যাট মিনস কয় ধরনের জিনিস চাওয়া হয়েছে, বা কয়টা জিনিস, কয়টা অপশন চাওয়া হয়েছে, সবগুলো মিলে ধরেন 7টা জিনিস চাইলে আপনার কোয়ান্টিটি হচ্ছে 7, 8টা জিনিস চাইলে আপনার কোয়ান্টিটি হচ্ছে 8। দেন টাইম, কারণ অবভিয়াসলি কাজগুলো টাইম বাউন্ড হবে, সো টাইম নিয়ে তো অবশ্যই নেগোসিয়েশন করা লাগবে। আর দেন হচ্ছে প্রাইস। সো আপনার যখন প্রাইস আপনার যখন প্রাইসটা আসতেছে, তখন নেগোসিয়েশনের মাত্রাটা আরেকটু বেড়ে যায়। তো ইউজুয়ালি আর 3টা প্যারামিটার নিয়ে আপনাদের নেগোসিয়েট করা লাগুক আর না লাগুক, আপনাদের প্রাইসটা নিয়ে ঠিকই নেগোসিয়েট করা লাগে। সো মোটামুটি এই 4টা প্যারামিটার, মানে ইউ গাইজ উইল বি রিভলভিং অ্যারাউন্ড দিজ 4 প্যারামিটার্স। সো এই 4টা প্যারামিটার নিয়ে আপনাদের অ্যাকচুয়ালি কাজ করা লাগে। সো এই জন্য আপনাদের কনস্ট্যান্ট বেসিসে, অন ডেইলি বেসিস আপনাদের নেগোসিয়েট করা লাগবে, এবং আপনাদের সাকসেস এবং আপনাদের ইনকাম ডিপেন্ড করবে হাউ ওয়েল ইউ আর অ্যাট নেগোসিয়েটিং your terms and conditions. আচ্ছা, তো তাহলে আমরা দেখি এখানে কিছু ব্যাপার স্যাপার নেগোসিয়েশনের। ওকে, সো নেগোসিয়েশন শব্দটা আসতেছে ল্যাটিন এক্সপ্রেশন নেগোশিয়েটার্স থেকে। এটা জাস্ট থিওরিটিক্যাল জিনিস, এটা হয়তো জিজ্ঞেস করা হতে পারে, কোশ্চেন হয়তো থাকতে পারে। সো ফ্রম ল্যাটিন এক্সপ্রেশন নেগোশিয়েটার্স, অ্যান্ড নেগোশিয়েটার্স মানে হচ্ছে টু ক্যারি অন বিজনেস। সো যেটা হচ্ছে যে একটা নেগোসিয়েশন ছাড়া কিন্তু একটা বিজনেস ট্রানজাকশন হয় না, সো টু স্পিক। কারণ একটা বিজনেস ট্রানজাকশন হতে হলে এখানে মিনিমাম 2টা পক্ষের ইনভলভমেন্ট থাকা লাগে। সো 2টা পক্ষ যেহেতু ইনভলভ থাকতেছে, সো ডেফিনেটলি 2টা পক্ষ 2টা ভিন্ন ভিন্ন মাত্রায় কথা বলতেছে, 2টা পক্ষের 2টা নিজস্ব কিছু টার্মস এন্ড কন্ডিশনস থাকবে, নিজস্ব কিছু মতামত থাকবে। সো 2টা পক্ষ বা একাধিক পক্ষ যখন একসাথে একমত হচ্ছে, এবং সব টার্মস এন্ড কন্ডিশনসে যখন সকল পক্ষ এগ্রি করতেছে, দেন দ্যাটস ওয়েন দ্যাট দ্য বিজনেস কমেন্সেস বিজনেস ইজ কমেন্সড। সো সেই ক্ষেত্রে এই যে যদি ডিসপিউট থাকে, বা যদি কোনো ভিন্ন মত থাকে, যেটাই থাকুক, whenever it's resolved, সেই ক্ষেত্রে you can start with your negotiation. So এই জিনিসটা বিভিন্নভাবে করা হয়, এটা ফেস টু ফেস করা হয়, কন্ট্রাক্টের মাধ্যমে করা হয়, লয়ারের মাধ্যমে করা হয়, বিভিন্নভাবে করা হয়ে থাকে। সো এখানে আপনার মার্কেট প্লেসে যেটা করতে হবে, এখানে তো আর এত হার্ডকোর কিছু নাই, এখানে কোনো হেভি ডিউটি এসব কিছু নাই। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে you guys have to do it by yourself. So you have to deal with your customer directly, and you have to you have to take it up with your customer. So a bargaining, a dispute resolve, disputer resolution, এবং টু এইসব এবং আলোচনার মাধ্যমে টু কাম টু আ মিউচুয়ালি বেনিফিশিয়াল সলিউশন, এটাই হচ্ছে নেগোসিয়েশন। এবং এই জিনিসটা যখন হয়ে যায়, তারপরে দ্যাটস ওয়েন দ্য বিজনেস স্টার্টস। তখন আপনি হয়তো কাজটা করে দেন, আপনি কাজটা করে দেওয়ার পরে আপনি আপনার জিনিসটা ডেলিভার করে দেন, দেন দ্যাট টাইম দ্য কাস্টমার পেজ ইউ। সো দ্যাট ইজ হাউ আ বিজনেস টেক্স প্লেস। সো এই জন্য নেগোসিয়েশনটা ইজ আ ভেরি স্ট্রং প্রিকার্সর
in order to commence with your business, and in order to commence with any kind of business transaction whatsoever. আচ্ছা, আমাদের আর দুইজন নতুন পার্টিসিপেন্ট জয়েন করছেন, দ্যাটস ভেরি গুড টু সি। প্লিজ স্টে টিউনড এবং ট্রাই টু কিপ আপ উইথ আস। এটা হয়তো এখন হয়তো পুরোটা রিকেপ করা হবে না, বাট চেষ্টা, দ্য প্রেজেন্টেশনস, দ্য কন্টেন্টস দ্যাট আই এম গোনা গিভ আউট, দোজ আর প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি। সো আপনারা একটু কেয়ারফুলি দেখবেন, তারপরে যদি কোনো কনফিউশন থাকে ইউ ক্যান আস্ক মি ইন দ্য নেক্সট ক্লাস, আই এম গোনা এক্সপ্লেইন again, or I'll try to explain again. Okay, so যেটা হচ্ছে যে you negotiate all the time। আপনাদের ডে টু ডে লাইফটা যদি আপনার, এটা আপনাদের ডেইলি লাইফটা যদি আপনারা দেখেন, আপনি কিন্তু সব জায়গায় নেগোশিয়েট করতেছেন। দ্যাট মিনস ইন দ্য মর্নিং, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, এটা রেডি করাতে স্কুলের জন্য সকালে, ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ সহজে তো বাচ্চারা তো আর নিজেরা রেডি হয় না, আর তার মধ্যে যদি একবার বলে দেয় যে না আজকে স্কুলে যাবো না, তাহলে তো হয়ে গেছে কাজ। তো সেই ক্ষেত্রে গেটিং দেম অর্গানাইজড ইন দ্য মর্নিং, দ্যাটস হারকিউলিয়ান টাস্ক বাই ইটসেলফ। আচ্ছা, দেন হচ্ছে অ্যাগ্রিং অন উইকেন্ড অ্যাক্টিভিটিস। সো ফর এক্সাম্পল, আপনার উইকেন্ডে আপনার ফ্রেন্ডরা হ্যাং আউট করবেন, বা আপনাদের হয়তো কোনো একটা প্ল্যান করতে হবে, বা কোথাও হয়তো যাবেন কোনো ট্যুর প্ল্যান করবেন, বা কোনো যে কোনো একটা কিছু প্ল্যান করবেন, বা একটা হ্যাং আউট প্ল্যান করবেন। সেক্ষেত্রে দেখা যাবে এক একজন এক মত দিচ্ছেন। কেউ হয়তো বলবেন যে হ্যাঁ আজকে আমরা চলো একটু বার্গার পিৎজা খাই, আরেকজন হয়তো বলবে যে হ্যাঁ চলো আজকে আমরা একটু নুডলস খাই, আমরা একটু হাক্কা ঢাকায় যাই, আমরা গিয়ে একটু চাউমিন খাই। আবার একজন হয়তো বলবে যে না আমাদের দেশি খাবার খাওয়াই উচিত, আমরা একটু দেশি খাবার দাবার খাই, হ্যান ত্যান হাবি। সো দেখেন এক একজন একরকম। তো শেষ পর্যন্ত দেখা যেটা হলো যে চলো আমরা গিয়ে মোস্তাকিমের চাপ খাই। সো ব্যাপার হচ্ছে যে এটা নিয়েও নেগোশিয়েট করার ব্যাপার। যারা গ্রুপে ডমিনেন্ট, দ্য আলফা পিপল, দে উড অলওয়েজ ট্রাই টু সোয়ে, অথবা they will always try to persuade you into, or coerce you into their ideologies or into their opinions. তো সেই ক্ষেত্রে তারা চেষ্টা করবে তাদের যে মতামত সেটা যাতে প্রাধান্য পায় সেটা ইনশিওর করার জন্য। সো একটা নেগোসিয়েশনে এরকম আলফা প্রোফাইল থাকে, কিছু বিটা প্রোফাইল থাকে, কিছু গামা প্রোফাইল থাকে, ওটা আমরা একটু পরে দেখবো। দেন মেকিং কনজিউমার পারচেসেস, যেটা সবচেয়ে কমন যেই নেগোসিয়েশনটা আমাদের করা লাগে সেটা হচ্ছে মেকিং কনজিউমার পারচেসেস। সো কারণ হচ্ছে যে আহ, আহ, যখন আমরা ডে টু ডে লাইফের জিনিসগুলো, কনজিউমার প্রোডাক্টস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের সারা সারা দিনে যত জিনিস আমরা ব্যবহার করি সবকিছুই অ্যাকচুয়ালি কনজিউমার প্রোডাক্টস। সো যেটা হচ্ছে যে এইসব কনজিউমার প্রোডাক্টস পারচেজ করার জন্য আমরা ইউজুয়ালি অনেক জায়গায় নেগোশিয়েট করি, এবং দিনকে দিন অ্যাকচুয়ালি এই নেগোশিয়েট করার অপরচুনিটিটা কমে আসতেছে। কারণ ম্যাক্সিমাম রিটেল স্টোরগুলোতে এবং বিভিন্ন ক্লোদিং স্টোরগুলোতে এখন যেটা করছে ম্যাক্সিমাম জায়গায় ফিক্সড প্রাইস, অ্যান্ড ইফ ইউ গো ইনটু দিস সুপার চেইন শপস লাইক স্বপ্ন, আগর অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, ওখানেও ফিক্সড প্রাইস। সো ইউ ক্যান নট অ্যাকচুয়ালি নেগোশিয়েট। তো নেগোশিয়েট করার জন্য আপনাকে লোকাল মার্কেটে যেতে হবে। সো এই অপরচুনিটিগুলো অ্যাকচুয়ালি দিনকে দিন কমে আসতেছে। ওকে, সো এখন দেন এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এন্টারিং ইনটু বিজনেস কন্ট্রাক্টস। তো বিজনেস কন্ট্রাক্টে যেতে হলে দ্যাট মিনস যেটা ফর্মাল কোনো বিজনেস যদি করতে হয়, নিজের একটা যদি বিজনেস আপনি স্টার্ট করে দেন, বা নিজের যদি কোনো ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে বিজনেস কন্ট্রাক্টে যাওয়ার আগে ইউ হ্যাভ টু নেগোশিয়েট, অ্যান্ড দেন ডিসপিউট রেজলিউশন। কারোর সাথে যদি কোনো ডিসপিউট হয়, কোনো রকম মনোমালিন্য হয়, তাকে মানাতে বা কেন আপনি তার কথা মানবেন, এই ধরনের কোনো ডিসপিউট, এই জিনিসগুলো করার সময় অ্যাকচুয়ালি কনস্ট্যান্টলি আমাদের নেগোশিয়েট করা লাগতেছে। Now, some common barriers to successful negotiation. So কিছু কমন ব্যারিয়ারের কারণে এবং কিছু প্রতিবন্ধকতার কারণে আমরা ইউজুয়ালি নেগোসিয়েশনে সাকসেসফুল হতে পারি না। সেটা হচ্ছে যে আমরা নেগোসিয়েশনটাকে ইউজুয়ালি সবসময় কনফ্রন্টেশন হিসেবে ধরি। সো নেগোসিয়েশনটা সবসময় কনফ্রন্টেশন হিসেবে ধরা উচিত না। ইটস আ বিউটিফুল থিং, ইটস অ্যান আর্ট। আর আপনি যদি প্রপারলি করতে পারেন, ইউ আর দ্য ওয়ান হুজ গোনা কাম আউট অ্যাজ দ্য উইনার, ইউ আর দ্য ওয়ান হুজ গোনা বি বেনিফিশিয়াল এট দি এন্ড। অ্যান্ড দেন আরও সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে ট্রাইং টু উইন অ্যাট অল কস্ট। আপনারা সব সময় জিততে চান, এবং আপনারা মনে করেন যে আরেকজনের সুযোগ সুবিধা আমার বোঝার দরকার নেই, আমি শুধু আমার ফায়দাটা বুঝলেই হলো। আর সবসময় আমরা একটা ঝগড়া বা একটা একটা মারমুখী একটা বিয়া নিয়ে আমরা নেগোশিয়েট করে দিই না, আজকে তো দামাদামি করে ফাটায় ফেলাম বা হ্যান ত্যান হাবি। সো যেটা হচ্ছে যে আপনার অনেক সময় ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য আদার পার্টি এজ ওয়েল, এবং একটু এমপ্যাথেটিক হতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি কোনো ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেনও, একটু যদি ছাড় দেনও, বা কোনো কারণে যদি একটু কম পেয়েও থাকেন যতটুকু পাওয়ার কথা, সেই ক্ষেত্রে ইউ আর গানা টেক ইট ইজিলি। ওকে, you're gonna be rational about it, you're gonna be reasonable about it, এবং you're gonna be thoughtful about it, এবং you're gonna be thankful about it. And then being emotional, that's another thing. সো এবং আপনার এই ইমোশনের ফায়দা নিয়ে অনেক সময় অনেক দোকানদার অনেক লাভ করে ফেলে। ফর এক্সাম্পল, আপনি একটা দোকানে গেছেন একটা ড্রেস কেনার জন্য।
তো আপনি গিয়ে ওখানে খুব এক্সপেন্সিভ একটা, এখানে অনেকগুলো ড্রেস আপনি দেখলেন, বাট আপনার ইচ্ছা হচ্ছে যে দামিটা দেখছেন, আপনার দামিটা পছন্দ হয়েছে, বাট আপনি দামিটা নিতে পারতেছেন না, কারণ আপনার বাজেটে হয়তো বা পুরো বাজেটটাই লেগে যাবে। আপনি চাচ্ছেন কিছু টাকা সেভ করার জন্য, তো আপনি হয়তো বা একটু দামের চেয়ে একটু কম লেভেলের জিনিসটা আপনি নেবেন, যাতে আপনার কিছু টাকা বাঁচে। তো আপনার দোকানদার যদি এটা বুঝে ফেলে, তাহলে দোকানদার হয়তো আপনাকে একটা ইমোশনাল একটা টুইক দিয়ে একটা একটা খোঁচা দিয়ে দিতে পারে যে আচ্ছা আপা রাখেন, আপনি এটা নিতে পারবেন না, এটা অনেক দাম। তখন আপনার দ্যাট উইল হিট ইউ রাইট হিয়ার, দ্যাট উইল হিট ইউর হিউব্রিস। আপনার হিউব্রিসে, আপনার ইগোতে এটা খুব লাগবে। সেক্ষেত্রে আপনি তখন কি করবেন যে আরে নিতে পারব না মানে ওটাই নিব। তখন আপনি জোর করা হলো, পুরো বাজেট খরচ করা হলো, টাকা সেভ টেভ করা বাদ দিয়ে হলো আপনি ওটাই নেবেন। সো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু দ্যাট হিটস ইউ। সো ডু নট ব্রিং ইউর ইমোশন ইনটু দ্য ব্যাটলফিল্ড। আপনি যদি নেগোসিয়েশনটাকে একটা ব্যাটলফিল্ড হিসেবে চিন্তা করেন, একটা যুদ্ধক্ষেত্র হিসেবে চিন্তা করেন, সেক্ষেত্রে নেভার ব্রিং ইউর ইমোশন ইনটু দ্য ব্যাটলফিল্ড। খুব ঠান্ডা মাথায়, কাম অ্যান্ড কোয়াইট হয়ে এবং খুব কম্পোজড ওয়েতে ইউ শুড নেগোশিয়েট, কারণ ইটস এ ডেলিকেট থিং। এনিথিং ক্যান গো রং অ্যাট এনি টাইম। একটা ওয়ার্ডের একটা ওয়ার্ড মিসপ্লেস হলে, একটা ওয়ার্ড একটু মিসস্পোকেন হলে অনেক কিছু হয়ে যেতে পারে। সো এই জন্য বি ভেরি কেয়ারফুল। আর যেটা হচ্ছে যে জ্ঞান, not trying to understand the other person's perspective, আরেকজন কি বলতে চাচ্ছে বা আরেকজন কি বোঝাতে চাচ্ছে সেই জিনিস আপনার একদম বুঝতে না আছে, you probably want to blame him যে তোমার জন্য লাভ করতে পারিনি বা তোমার জন্য আমার এটা করা লাগতেছে। So don't be like that, be cool about it. আচ্ছা, সো কিছু বেসিক বার্গেনিং স্টাইলস নিয়ে আমরা এখানে কথা বলবো। পাঁচটা বার্গেনিং স্টাইল আছে, এবং ইউজুয়ালি পুরো ওয়ার্ল্ডের যত কাস্টমার আছে, দ্যাট মিনস পুরো ওয়ার্ল্ডের যত মানুষ আছে, প্রত্যেকেই কিছু না কিছুর একটা কাস্টমার। ওকে, সো আমরা বলতে পারি যে দ্য ওয়ার্ল্ড পপুলেশন, এখনকার ওয়ার্ল্ড পপুলেশন হচ্ছে 7.7 বিলিয়ন। দ্যাট মিনস 7.7 বিলিয়ন মানুষ পৃথিবীতে এখন বসবাস করতেছে। খুব ভেরি সুন উই আর গোনা হিট 8 বিলিয়ন। খুব তাড়াতাড়ি পৃথিবীতে 8 বিলিয়ন মানুষের বসবাস হবে। সো এই বছরের মধ্যে হয়ে যেতে পারে, হু নোজ, যেভাবে বাড়তেছে। সো যেটা হচ্ছে যে এখন আম, পুরো ওয়ার্ল্ড পপুলেশনকে, যদি আমি বলি যে পুরো ওয়ার্ল্ড পপুলেশনটা একটা কাস্টমার বেস, এই পুরো ওয়ার্ল্ড পপুলেশনকে 5টা প্রোফাইলে ভাগ করা যায়, বেশি না, জাস্ট 5টা প্রোফাইলে ভাগ করা যায়। এবং যত ধরনের কাস্টমার, যত ধরনের ক্লায়েন্ট, যত ধরনের মানুষের সাথে আপনি বিজনেস করতে যাবেন, যত ধরনের মানুষের সাথে আপনি নেগোশিয়েট করতে যাবেন, এই পাঁচটা এই পাঁচটা ক্যাটাগরির মধ্যেই সীমাবদ্ধ। সো এখন এই 5টা বার্গেনিং স্টাইল কি কি? ফার্স্ট হচ্ছে কম্পিটিটর। এটার মানে কি এটা আমরা একটু পরে এক্সপ্লেইন করতেছি। দেন দ্য সেকেন্ড টাইপ ইজ প্রবলেম সলভার্স, দ্য থার্ড টাইপ ইজ কম্প্রোমাইজার্স, দ্য ফোর্থ টাইপ ইজ accommodators, and then conflict avoiders. আচ্ছা, এখানে একটা ইকুইলিব্রিয়াম দেওয়া আছে, এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা ইকুইলিব্রিয়াম দেওয়া আছে, কিছু গ্রিন কিছু রেড। তো এই যে মাঝখানের এই জায়গাটা, এই যে এখানে যেখানে উইন উইন লেখা, এই মাঝখানের এই জায়গাটা, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। দ্যাট মিনস এখানে আহ, উভয় পক্ষই কিছুটা কিছুটা কম্প্রোমাইজ করছে, উভয় পক্ষই কিছুটা জিততে পারছে। দ্যাট মিনস এখানে দুইজনে একটা মিউচুয়ালি বেনিফিশিয়াল সলিউশনে পৌঁছাতে পারছে, এবং এক্ষেত্রে এই জাস্ট পার্টিকুলার এই পয়েন্টটাতে বোথ পার্টিজ উইন। বাট ইটস আ মিথ, ইটস আ মিথ। উইন উইন সিচুয়েশন এই জিনিসটা এখন ইভেন উন্নত বিশ্বে, এই কর্পোরেট ওয়ার্ল্ডে বা কর্পোরেট কমিউনিকেশনের ক্ষেত্রে উইন উইন শব্দটা এখন ইটস আ ট্যাবু, নো ওয়ান স্পিক্স দ্যাট। এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি মানা করে দেওয়া হয়েছে, ইট হ্যাজ বিন ডিসকারেজ টু ইউজ দ্য ওয়ার্ড উইন উইন। কারণ উইন উইন সিচুয়েশন বলতে কিছু নাই। কোথাও না কোথাও কোনো না কোনো পক্ষ অবশ্যই অবশ্যই অবভিয়াসলি দে আর গোনা লুজ। ওকে, সো আপনার হয়তো মনে হতে পারে যে আপনি জিতছেন, বাট অপর পক্ষ জানে যে আপনি অ্যাকচুয়ালি জিতছেন কিনা। বা আবার আপনি মনে করতে পারেন যে অপর পক্ষ হেরে গেছে, বাট অপর পক্ষ হয়তো জানে সে জিতছে, সে হারছে কিনা আদৌ। সো আবার অপর পক্ষ হয়তো চিন্তা করতে পারে যে আপনি হেরে গেছেন, বাট আপনি জানেন যে আপনি হারছেন কিনা। কারণ ইফ ইউ আর দ্য সেলার, ইউ নো হোয়াট দ্য মার্জিন ইজ। একটা দোকানদারের সাথে আপনি কখনো জিততে পারবেন না। আপনারা লোকাল মার্কেট থেকে যদি কিছু কিনতে যান, আপনাকে হয়তো বলবে যে আমার কেনা দামই এইটা। হ্যাঁ, আমার কেনা দামই এইটা, আমার আর লাভ থাকতেছে না, হ্যান ত্যান হাবি জাবি। সো যেটা হচ্ছে যে আনটিল অ্যান্ড আনলেস ইউ নো দ্য এক্সাক্ট প্রাইসিং অ্যান্ড এভরিথিং, ইউ ক্যান নেভার উইন। সে জানে সে কত টাকা অ্যাকচুয়ালি লাভ করতেছে, তার 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 প্রাইস কত, এবং তার তার মার্জিন, তার প্রফিট মার্জিন কত থাকতেছে, হ্যান ত্যান হাবি জাবি। সো ইউ ক্যান নেভার উইন। সো হয়তো যে আপনি করতে পারেন যে যতটুকু সম্ভব মিটিগেট করতে পারেন, যতটুকু সম্ভব একটা মিউচুয়ালি বেনিফিশিয়াল একটা পজিশন যাতে আসতে পারে। সো অ্যাকচুয়ালি এই যে ইকুইলিব্রিয়ামটা, এটা একটা মেথ।
এটা ডাজন্ট এক্সিস্ট, এটা জাস্ট থিওরিতে আছে, রিয়েল লাইফে এটা হয় না। ওকে, এখন এখন আমরা আসি প্রোফাইলগুলোতে। দ্যাট মিনস কম্পিটিটররা যেটা করে, দে লাইক টু উইন অ্যান্ড বি ইন কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন, দে বিলিভ ইফ দে উইন ইউ লুজ। আচ্ছা, ফ্যান্টাস্টিক, আপনাদের অনেকে দেরি করে জয়েন করছেন। আই ক্যান সি দ্যাট এখন 18 জন প্রেজেন্ট আছেন, দ্যাটস ভেরি গুড। আপনারা যারা যারা পরে আসছেন তারা প্রথম সেশনটা মিস করে ফেলছেন, বাট নো ওয়ারিজ, প্রথম সেশনটা ইজ ভেরি সিম্পল, জাস্ট প্রেজেন্টেশন আমি দিয়ে দিব, ইউ ক্যান ফলো দ্যাট থ্রু, এবং এই সেশনটা আমরা একটু চেষ্টা করেন ফলো থ্রু করার জন্য। ওকে, আচ্ছা, একজন হঠাৎ আবার গায়েব হয়ে গেলেন, আই থিঙ্ক ইন্টারনেট প্রবলেম। আচ্ছা, লেটস সি। সো কম্পিটিটর কম্পিটিটর প্রোফাইলটা যেটা হচ্ছে যে দে লাইক টু উইন অ্যাট অল টাইমস। এটা ইউজুয়ালি আমরা কমনলি জিনিসটা করি যে আমরা সবসময় জিততে চাই। অনেকে দেখা যায় না যে নেগোশিয়েট করতে গেলে খুব স্ট্রিক্ট, কোনো ব্যাপারে কোনো ছাড় দিবে না, কোনো কিছু না, একদম মানে নিজের পয়েন্ট একদম অনড় থাকবে। সো কাইন্ড অফ লাইক দ্যাট, সো দ্যাটস ইউর কম্পিটিটর প্রোফাইল। এবং দিস টাইপ অফ পিপল আর ভেরি, আচ্ছা, ভাবনা সেন একটা ভালো কথা বলছেন। দিস টাইপ অফ পিপল দে আর, যে কম্পিউটারের কথা যা বলছেন, দিস টাইপ অফ পিপল দে আর দ্য মোস্ট কমন টাইপস, এবং এরা কোনো ব্যাপারে কোনো ছাড় দেন, আনকম্প্রোমাইজিং হয়। তো আপনি যেটা বলতেছেন যে উইন উইন কি রিসেন্টলি ব্যান হয়েছে, আমাদের দেশের ভার্সিটি টিচার্স, হাই অফিসিয়ালস টিল নাও ইউজ দ্য টার্ম উইন উইন ইন স্পিচেস। সো টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে এই জিনিসটা উইন উইন কথাটা, এটা উন্নত দেশগুলোতে, দ্যাট মিনস আপনার ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এইসব জায়গায় এই জিনিসটা মানা করে দেওয়া হয়েছে আরো 4-5 বছর আগে। বাংলাদেশ একাডেমিক্যালি এবং এই কর্পোরেট ডেভেলপমেন্ট বা কর্পোরেট কমিউনিকেশন ক্ষেত্রে এখনো 10-12 বছর পিছায় আছে। সো আরো 5-7 বছর পরে হয়তো বাংলাদেশের লোকজনের টনক নড়বে যে না, এই জিনিসটা এখন আর ইউজ করা উচিত না। এই থিওরিটা এখানে এখনো পর্যন্ত আয়সা পৌঁছায় না, এবং it will still take a long time, it will still take a lot more time for Bangladeshi people to understand যে দিস ইজ নট অ্যাচিভেবল। এবং আর ব্যাপার হচ্ছে যে ওদের দেশে হয়তো মানা করতেই পারে, আমাদের দেশে মানা কে করবে? আমাদের দেশে মানা, এগুলোর তো কোনো রেগুলেটরি বোর্ড নাই, এগুলো কেউ কাউকে তো শিখাতে যায় না, কারণ এই দেশে যখন সবাই একটা সার্টেন লেভেলে পৌঁছায় তখন সবাই পণ্ডিত, তাকে তো আর কোনো কিছু শেখানো সম্ভব না, সে যা মন চায় বলতে পারে, সে উইন উইন কি, সে উইন লুজ, লুজ উইন, যা মন চায় তাই বলতে পারে। সো হ্যাঁ, রিসেন্টলি ব্যান হয় না, এটা ব্যান হয়েছে আরো অনেক আগে, বাট বাংলাদেশে এটা ইমপ্লিমেন্ট হইতে আরো, এখনো ইমপ্লিমেন্ট তো হয়ই নাই, এবং ইমপ্লিমেন্ট হতে আরো অনেক সময় লাগবে। সো আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন, ভাবনা সেন। ওকে, মুভিং অন। Problem solvers, the most imaginative thinkers, who think about fair win-win solutions and greater solutions that make the pie bigger. So problem solver এরা চেষ্টা করে প্রবলেমটাকে বা একটা নেগোসিয়েশনকে একটা আর্ট হিসেবে বা একটা প্রবলেমের একটা সলিউশন হিসেবে দেখার জন্য, এবং এরা সবসময় একটা বিগার পিকচার চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, এটা আমাদের সবারই একটা সমস্যা, এটা শুধু একজনের সমস্যা না, অপরপক্ষের সমস্যা না, বা শুধু আমার সমস্যা না, এটা সবার জন্য একটা বড় ব্যাপার, এটাকে কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, they always try to look into the bigger picture. So problem solvers are usually okay people, and they're really fun to work with, এবং এদের কাছ থেকে অনেক কিছু অনেক সময় শিখাও যায়। So these type of people are very good. Okay, so compromisers, they are also very okay people. Their priority is to maintain a productive relationship. এটা প্রোডাক্টিভিটি এবং তাদের টাইম ভ্যালু, এই জিনিসগুলো নিয়ে বেশি মাথা ঘামায়, এবং তারা হয়তো শুরুতে শুরুতে একটু ছাড় দিতে পারে, এবং ছাড় দিলে দে এক্সপেক্ট যে ইউ আর গোনা ডু দ্য সেম, এবং ইফ ইউ ডোন্ট ডু দ্য সেম, আপনি যদি সেই ছাড় দেওয়ার ফলে আপনি যদি তার পুরো অ্যাডভান্টেজ নিয়ে নেন এবং তাকে আর কোনো ফেভার না করেন, তাহলে সে হয়তো আপনার কাছে নাও আসতে পারে। সো ইফ ইউ ক্যান আইডেন্টিফাই, আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে দ্য ক্লায়েন্ট ইউ আর ওয়ার্কিং উইথ অ্যাট দ্য মোমেন্ট ইজ এ কম্প্রোমাইজার, যদি সে একটু ছাড় দেয়, ট্রাই টু বি ফ্লেক্সিবল উইথ হিম, কারণ দ্যাটস গোনা হেল্প ইউ বিল্ড আ লং টার্ম বিজনেস রিলেশনশিপ উইথ দ্যাট পারসন, এবং দ্যাট ইজ হোয়াট ইউর গোল শুড বি। Your goal should be that you should be aiming for building longer lasting business relationships, এবং সেই ক্ষেত্রে আপনার ইনকামটাও স্টেডি হবে, এবং you are gonna be having a steady career. So সেই ক্ষেত্রে কম্প্রোমাইজাররা are they're also very good people to work with. আচ্ছা, অ্যাকোমোডেটর এখন সোজা বাংলা যদি বলি যে একদম ফেরেশতা টাইপের লোকজন। সো অ্যাকোমোডেটররা যেটা হচ্ছে যে তারা অনেক সময় নিজের ক্ষতি করে হইলেও আরেকজনকে জিততে দেয়।
সো এই ধরনের লোকজন, এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এই ধরনের লোকজন কি আছে কিনা, এরকম মানুষ কি আদৌ আছে কিনা, এরকম তো কখনো দেখা যায় না। বাট হ্যাঁ, এরকম ধরনের লোকজন আছে, আদৌ আছে, দে ডু এক্সিস্ট। এবং ইউজুয়ালি অনেক সময় যেটা হয়, একদম পার্টিকুলারলি যেটা বলে দিই, যে ফাইবারে যখন আপনারা কাজ করবেন, অনেক সময় দেখবেন যে আপনারা যেরকম নতুন সেলার হিসেবে অ্যাড হবেন, অনেক সময় এরকম নতুন বায়ারও থাকবে, অনেকে নতুন আসবে মার্কেট প্লেস থেকে পারচেজ করতে। তো দোজ টাইপ অফ পিপল হু অ্যাকচুয়ালি ডোন্ট নো হাউ দ্য ফাইবার থিংস ওয়ার্ক, অথবা ফাইবারে কিভাবে কাজ টাজ হয়, কিভাবে বিজনেস হয়, তো অনেক সময় এই জিনিসটা না জানার কারণে দে অ্যাক্ট অ্যাজ অ্যাকোমোডেটরস। তারা হয়তো অনেক সময় নিজে নিজে থেকে অনেক কিছু ছাড় দেয় আপনাকে, আপনার সাথে অনেক হয়তো ফ্লেক্সিবল থাকে, অথবা কিছু মানুষ আছে দে আর জেনুইনলি গুড, অ্যান্ড এভরি ওয়ান্স ইন আ ওয়াইল ইউ আর গোয়িং টু কাম অ্যাক্রস পিপল লাইক দিস। তো সেই ক্ষেত্রে মাই মাই সাজেশন ইজ, সেটা হচ্ছে যে if you ever come across a client who you can identify as an accommodator, সেই ক্ষেত্রে never let them go, try to hold on to them, কারণ they are going to come back to you again and again if you can support them well. So সেই ক্ষেত্রে আপনার জন্য একটা ভালো অনেকগুলো ভালো রিভিউ, ভালো কিছু পেমেন্ট, এবং ভালো একটা বিজনেস রিলেশন, এবং ভালো কিছু মেমোরিজ হয়তো আপনার জন্য তৈরি হয়ে যাবে। কনফ্লিক্ট অ্যাভয়েডার্স, নাও দিস ইজ দ্য ওয়ার্স্ট টাইপ। শুরুতে আমরা দেখছিলাম আহ, যেটা হচ্ছে যে একদম স্ট্রিক্ট টাইপের কিছু লোকজন, যারা কোনোভাবেই আহ, আহ, কোনোভাবে আপনাকে জিতে দিতে চাইবে না, খুব স্ট্রিক্ট থাকবে। সো দোজ দোজ ওয়ার স্টিল ওকে, কারণ ওই ধরনের লোকজন অনেক সময় প্যারামিটার্স গুলো ঠিকমতো ফিল আপ করতে পারলে, বা ঠিকমতো ফুলফিল করতে পারলে, সেক্ষেত্রে তারা হয়তো অ্যাটলিস্ট পেমেন্টের ব্যাপারটা ঠিক থাকে। কিন্তু কনফ্লিক্ট অ্যাভয়েডার্স, দিজ আর দ্য ওয়ার্স্ট টাইপ অফ ক্লায়েন্টস, দিজ আর দ্য ওয়ার্স্ট টাইপ অফ পিপল। সো এদের ক্ষেত্রে যেটা হবে যে আহ, এরা চিন্তা করবে যে আমি আহ, হয়তো এর সাথে নেগোশিয়েট করতে গেলে হয়তো বাজে একটা সিচুয়েশন তৈরি হবে। সো ঝগড়াটা অ্যাভয়েড করার জন্য, বা ইভেন অল টুগেদার নেগোসিয়েশনের ব্যাপারটাই অ্যাভয়েড করার জন্য, সে ওখান থেকে স্থান ত্যাগ করবে আপনাকে এরকম। এবং অনেক সময় যেটা হয় যে নতুন নতুন যখন ফাইবারে যখন সবাই কাজ করা শুরু করে, তখন অনেক সময় কোয়ারিটি আসে যে ভাইয়া বায়ার নক করছে, কিন্তু আবার হঠাৎ করে বায়ার গায়েব হয়ে গেছে। সো হোয়াট দিস দ্যাট মিন? সো হয়তো বায়ার দেখছে যে এখানে নেগোশিয়েট করে বেশি একটা সুবিধা করতে পারবে না, সো সে এখানে লাপাত্তা হয়ে গেছে। সো এবং অনেক এরা এরা যেটা করে, এরা নিজেরাও আগে বাড়ে না, আরেকজনকে আগে বাড়তে দেয় না, ফলে কিছুই হয় না, এদিকে সময় নষ্ট হয়। সো দিজ আর দ্য ওয়ার্স্ট টাইপ অফ পিপল। সো যখনই আপনারা বুঝবেন যে না, এই লোকটা অ্যাভয়েড করার চেষ্টা করছে বা কথা বলতে চাচ্ছে না, লিভ দ্যাট প্লেস। এখানে ওখানে এখন আর কথা বাড়ানোর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন একটা পার্টিকুলার সিনারিও দিই, তাহলে আপনারা জিনিসটা হয়তো বুঝতে পারবেন। এখানে একটা সিনারিও হচ্ছে যে সেরা আর টম, এই দুইজন একটা অফিসে কাজ করে। এখন তাদেরকে কালকে একটা প্রেজেন্টেশন দিতে হবে, এবং প্রেজেন্টেশনটা যদি তারা একসাথে কাজ করে, তাহলে শেষ করতে করতে আজকে মাঝরাত হয়ে যাবে, এবং অলরেডি এখন দুপুর 2টা বাজে। আর এটা প্রেজেন্ট করতে হবে কালকে সকালে বোর্ডের সামনে, বোর্ড মেম্বারসদের সামনে। কিন্তু এখন দ্য ক্যাভিয়াট ইজ, টমের প্যারেন্টস আউট অফ টাউন, দ্যাট মিনস অন্য স্টেট থেকে তাকে ভিজিট করতে এখানে আসছে। বিদেশে যেটা হয় যে ছেলে মেয়ে একটু বড় হলেই তো অন্য স্টেটে চলে যায়, তারা তাদের মতো ইন্ডিপেন্ডেন্টলি থাকে, বাপ মা হয়তো ফ্লাই করানোর সময় আসে, দেখা সাক্ষাৎ করে আবার চলে যায়, বা ছেলে মেয়ে হয়তো ভিজিট করতে যায়। সো ওরকমই টমের প্যারেন্টস দে আর গোনা ভিজিট হিম দিস ইভিনিং। তো আজকে বিকালের দিকে আসতেছে, এবং সন্ধ্যায় তারা একসাথে টাইম স্পেন্ড করবে। আর সেরার যেটা সমস্যা, সেটা হচ্ছে যে শি হ্যাজ ডিনার রেজার্ভেশনস। তার 10 বছর অ্যানিভার্সারি, তার হাজব্যান্ডের সাথে তার বিয়ের 10 বছর অ্যানিভার্সারি। সো আজকে সন্ধ্যায় তাদের একটা ডিনার ডেট প্ল্যান করা আছে। সো এখন তারা যদি তাদের প্ল্যান অক্ষুণ্ণ রাখতে চায়, তাদের প্ল্যান যদি ঠিকমতো অ্যাটেন্ড করতে চায়, সেই ক্ষেত্রে তাহলে প্রেজেন্টেশনটা কিভাবে হবে? সো লেটস সি ডিফারেন্ট টাইপ অফ বার্গেনিং স্টাইলে সিনারিও গুলো কি কি দাঁড়ায়। লেটস লুক এট দ্য ফার্স্ট সিনারিও। আচ্ছা, সেটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট যে প্রোফাইল আমরা দেখছিলাম, কম্পিটিটর। টম যদি কম্পিটিটর টাইপের হয়, দ্যাট মিনস ও যদি একেবারেই আনকম্প্রোমাইজিং হয়, একেবারেই স্ট্রিক্ট হয়, সেই ক্ষেত্রে কি হতে পারে? টম মোন্ট বাজ। বাজ মানে হচ্ছে সে অনড় থাকবে, সে এক চুল নড়বে না। টম মোন্ট বাজ, সে তার ডিসিশনে অনড়। হি অ্যাবসলিউটলি উইল নট মিস এ মিনিট অফ হিজ প্যারেন্টস ভিজিট। সে তার প্যারেন্টস ভিজিট করতে আসলে একটা সেকেন্ডও সে ওখান থেকে মিস করবে না। Okay. He argues that either Sarah stays late and finishes by herself and it doesn't get done at all.
or it doesn't get done at all, which she knows Sarah won't allow. এখন সে যেটা করলো, সে সেরাকে গিয়ে বলল যে এটা তুমি করলে করো, নাইলে আমি করলাম না, আমি করুম না, সোজা কথা। তো এটা তুমি করলে করো, নাইলে ইট ডাজন্ট গেট ডান, সোজা কথা। তো এই ক্ষেত্রে যেটা হলো যে সে ভালো করেই জানে যে সেরা এটা অপূর্ণ, এই কাজটা অসম্পূর্ণ রেখে সে যাবে না। সো টম নিজের প্ল্যান মতো চলে গেল, সেরা বসে থাকলো রাত পর্যন্ত, বসে নিজের ডিনার ক্যান্সেল করে সে বসে প্রেজেন্টেশনটা বানাইলো। সো এখানে কি হলো, দ্য রেজাল্ট ইজ টম উইন্স, সেরা লুজেস। তো এখানে যেটা হচ্ছে, সেরা হয়তো ইন ফিউচার তার সাথে আর কখনো কাজ করতে চাইবে না। তো দিস ইজ দ্য ওয়ার্স্ট টাইপ অফ পিপল, কারণ এরা নিজেদের, এরা খুবই সেলফিশ টাইপের হবে এবং এরা কোনো ব্যাপারে কোনো রকম ছাড় দিবে না। এখন প্রবলেম সলভার। প্রবলেম সলভার যেটা হচ্ছে যে এটা একটা আইডিয়াল সিচুয়েশন। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে দুজনে কিছু ছাড় দিবে, দুজনে কিছু জিতবে। তো এখানে ওরা যেটা করলো, টম এন্ড সেরা দুজন তাদের বসের কাছে গেল, টম এন্ড সেরা দুজনই তাদের বসের কাছে গেল, গিয়ে তাদের আর্জি পেশ করলো যে স্যার, আমাদের এই অবস্থা, হ্যান ত্যান হাবিজাবি। তো এখন যেটা হচ্ছে যে এটা করতে গেলে আমাদের একটু, আমাদের দুজনের কিছু প্ল্যান আছে, এখন আমাদের প্ল্যান যদি অ্যাটেন্ড করতে হয় তাহলে কিছু কম্প্রোমাইজ করা লাগতেছে। তো তারা যেটা করলো, তারা তাদের বসের কাছ থেকে একটা এক্সটেনশন নিয়ে নিলো। বস বললো যে আচ্ছা ঠিক আছে, কালকে সকালে প্রেজেন্ট করতে হবে না, পরশুদিন সকালে তোমরা প্রেজেন্ট করো। তো তোমরা আজকে তোমাদের প্ল্যান মতো যাও, কালকে প্রেজেন্টেশন বানাও, পরশুদিন প্রেজেন্ট করে দিও। সো এখন দেখেন এখানে টম আর সারা দুইজনই জিতলো, তারা সুন্দর একটা সলিউশন বের করে ফেললো, এখানে তাদের কোনো কিছু হারানো লাগলো না। বাট এখানে মনে হচ্ছে না যে এটা একটা উইন উইন সিচুয়েশন দাঁড়াইছে, টম অ্যান্ড সারা উইন্স। বাট এখানে একজন তো হারছে, কে হারছে, হু ইজ দ্য লুজার? আই ওয়ান্ট দ্য অ্যান্সার ফ্রম ইউ গাইজ। এখানে কেউ একজন তো হারছে, হু ইজ দ্য পার্সন? কেউ বলতে পারবে যে কে হারছে এখানে? ইয়েপ, ইশরাত জাহান লিখছেন, সানজিদাও লিখছেন, বস। বস, দ্য বস ইজ দ্য, হ্যাঁ টাইম বেশি লাগলো, হ্যাঁ টাইম তো বেশি লাগলো, বাট হারছে কে? হারছে তো বস। ইয়েপ, হারছে বস, হ্যাঁ টাইম বেশি লাগলো, দ্যাটস ট্রু। দ্য বস ইজ দ্য লুজার। সো এখানে দেখেন না, যেটা বললাম যে উইন উইন সিচুয়েশনটা ইটস এ মিথ। সো সামওয়ান সামওয়্যার অলওয়েজ উইল লুজ। কোনো একটা ব্যাপারে কাউকে ফ্যাসিলিটেট করতে গেলে কাউকে কোনো না কোনো ছাড় দিতে হবে। তো দেখেন, বস তো বস, বসেরও অবশ্যই বস থাকে, বসের উপরে নিশ্চয়ই বস থাকে। তো বসের বস হয়তো বসকে বলবে যে কি টিম চালাও মেয়া, তোমার তো টিম কালকে সকালে একটা প্রেজেন্টেশন দিতে পারে না, হ্যাঁ একদিন ডিলে করা লাগে, এটা কোনো কথা হলো? তো বসের হয়তো ঝাড়ি খাওয়া লাগলো। সো দ্য বস ইজ দ্য আলটিমেট লুজার। আচ্ছা, দেন কম্প্রোমাইজাররাও খুব ভালো টাইপের লোকজন, এরা যে কিছুটা ছাড় দিয়ে হলেও কিছুটা জিতে। তো টম এন্ড সেরা দুজনে যদি কম্প্রোমাইজার টাইপের হয়, তো তারা একটা ডিল করে নিল তাদের মধ্যে যে আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা একসাথে কাজ করে প্রেজেন্টেশনটা শেষ করে ফেলি। তাহলে টম একটু দেরি করে তার প্যারেন্টসের কাছে সাথে দেখা করতে গেল, আর সেরাও ডিনার একটু দেরি করে গেল, কালকে সকালে প্রেজেন্টেশন দেওয়া হলো। তাহলে কি হলো, টম আর সেরা তাদের প্ল্যান থেকে একটু একটু সময় স্যাক্রিফাইস করে প্রেজেন্টেশনের কাজটা শেষ করলো, পরের দিন প্রেজেন্টেশন দেওয়া হলো এবং তারা তাদের প্ল্যানও কিছুটা অ্যাটেন্ড করতে পারলো। ওকে, তো এই ক্ষেত্রে দেখেন দুইজনে কিছুটা স্যাক্রিফাইস করলো, আবার কিছুটা জিততেও পারলো। আচ্ছা, এখন অ্যাকোমোডেটর। সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে অ্যাকোমোডেটর টাইপের প্রোফাইলে যেটা হয় যে সে নিজের ক্ষতি হইলেও আরেকজনকে জিততে দেয়। আচ্ছা, নিশাত ফাতেমা, আপনার হয়তো ক্যামেরাটা অন করা আছে, ইউ ক্যান টার্ন ইউর ক্যামেরা অফ আনটিল আই টেল ইউ সো। আচ্ছা, সো ইফ আই, যেটা হচ্ছে যে এখন এখানে টম যদি অ্যাকোমোডেটর টাইপের হয়, যে সে নিজের ক্ষতি হইলেও আরেকজনকে জিততে দিবে, এই ক্ষেত্রে সে যেটা করতে পারে, সে স্যারের কাছে গিয়ে বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি তুমি যাও তোমার প্ল্যানে, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি প্রেজেন্টেশনটা বানিয়ে নেব, তুমি যাও তোমার ডিনারে, আমি তোমার জন্য এই কাজটা করে দিচ্ছি। সো টম তার প্যারেন্টসের সাথে দেখা করলো না, টম অ্যাগ্রিজ টু বেল অন হিজ প্যারেন্টস, টম তার প্যারেন্টসের কাছে গেলই না, এবং সেরা ডিনারে চলে গেল, এবং টম প্রেজেন্টেশনটা বানায় পরের দিন প্রেজেন্ট করে দিল। সো তার মানে যেটা হলো যে টম লুজেস, সেরা ওয়াইন্স। সো দেখেন, নিজের ক্ষতি করে হলো আরেকজনকে জিতা দিচ্ছে। সো এই ধরনের লোকজন একদম সাধু সন্ত গোছের হয়, এদেরকে একবার পাইলে ডোন্ট লেট দেম গো। অ্যান্ড ইয়া, ডেফিনেটলি এরকম লোকজন আছে। আচ্ছা, আর এখন কনফ্লিক্ট অ্যাভয়েডার, যেটা বলছিলাম দ্য ওয়ার্স্ট টাইপ অফ নেগোশিয়েটর। আচ্ছা, কি হচ্ছে?
হ্যাঁ 6 মিনিট বাকি আছে, আই নো। যদি ইন কেস ইফ ইট ডিসকানেক্টস, আমি ওই যে কমেন্টে যেটা বলছিলাম যে কমেন্টে ওখানে আমি লিঙ্কটা দিয়ে দিব, সো ওখান থেকে আপনারা একটু করে নেবেন। থ্যাংক ইউ ফর পয়েন্টিং দ্যাট আউট। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে কনফ্লিক্ট অ্যাভয়েড, যেটা আমরা বলছিলাম দ্য ওয়ার্স্ট টাইপ অফ নেগোশিয়েটর। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আই লুজ ইউ লুজ, নিজে হারবে আরেকজনকেও হারায় দিবে। তো এটা খুবই বাজে ধরনের একটা প্রোফাইল। সো এই ক্ষেত্রে যেটা হলো যে টম আর সেরা দুজনই কনফ্লিক্ট অ্যাভয়েডার টাইপের, দুজনই ঘাটতারা টাইপের। তো দুজনে যেটা করলো যে আহ, দুইজনই রাত পর্যন্ত বসে রইলো, দুইজনই রাত পর্যন্ত বসে যে যার মতো বসে রইলো, কোনো কাজ করলো না, একজন আরেকজনের মুখও দেখলো না, একজন আরেকজনের সাথে কোনো কথাবার্তা বললো না, কোলাবোরেট করলো না। তো যেটা হলো যে দুজনের প্ল্যানও মিস করলো, রাত 12টার মতো বসে থাকলো, সময় নষ্ট হলো, পরের দিন প্রেজেন্টেশনও হলো না। তো তার মানে কি হলো, বোথ টম অ্যান্ড সেরা লুজ, দুইজনই হেরে গেল। সো এই ধরনের লোকজন নিজেরাও জিতে না, আরেকজনকেও জিতে যেতে চায় না। তো এই ক্ষেত্রে লোকজন হয়তো যেটা করে যে হয়তো নেগোশিয়েট করবেই না, বা নেগোশিয়েট করলে এমনভাবে নেগোশিয়েট করবে যে ওখানে অ্যাকচুয়ালি দ্যাটস নো পয়েন্ট ইন মেকিং দ্যাট কাইন্ড অফ কনভারসেশন। ওকে, আচ্ছা, তো এই ছিল এই 5টা ধরনের নেগোশিয়েটর প্রোফাইল। এখন আপনারা বলতে পারেন যে এগুলা কিভাবে এই লোকগুলা বুঝতে পারবেন, কিভাবে বোঝা সম্ভব। এখানে অ্যাকচুয়ালি ওরকম ইন্ডিকেটর নাই, বাট বাট আপনারা যেটা করতে পারেন, আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা যখন কথাবার্তা বলবেন, তাদের প্রথম যে রেসপন্সটা ওটা খুব খেয়াল করে পড়বেন। ওটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এটা কি ধরনের লোক। ওকে, সো যদি আপনি দেখেন যে আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছে একদম ক্লিয়ার কাট করে লেখা, এবং বলে কিছু ওয়ার্ড লিখে দিছে যে ফিক্সড প্রাইস, নো কম্প্রোমাইজেশন, বা অনলি সিরিয়াস পিপল নক মি, হ্যান ত্যান হাবি যাবে, তো বুঝবেন যে সে হচ্ছে কম্পিটিটর টাইপের, সে একদম স্ট্রিক্ট, সে তার প্যারামিটারের ব্যাপারে স্ট্রিক্ট। বাট যদি দেখেন যে না, এটা করে দিলেও চলবে, ওটা করে দিলেও চলবে, ইউ ক্যান অলসো ডু দিস, ইউ ক্যান ডু দিস টু, হাউ অ্যাবাউট উই ডু দিস, তো এরা প্রবলেম সলভার, অ্যাকোমোডেটর টাইপের হতে পারে। আর যদি দেখেন যে অল্প একটুর মধ্যে মেরে দিছে, তো তেমন কিছু তেমন কোনো ডেসক্রিপশন দেয় নাই, তেমন কোনো ইনফরমেশন আপনাকে দেয় নাই, সেই ক্ষেত্রে ইউল আন্ডারস্ট্যান্ড যে দিস ইজ এ কনফ্লিক্ট অ্যাভয়েডার টাইপ। ওকে, আচ্ছা, আহ, এখন 16 জন প্রেজেন্ট আছেন, একটু আগে 17 জন ছিলেন। আর দুইজন দুইজন হঠাৎ গায়েব হয়ে গেছেন, আর নো হোয়াট দ্য, ওনাদের হয়তো ইন্টারনেট প্রবলেম হচ্ছে না কি, আর নো। আপনারা যদি পারেন ওনাদেরকে একটু গাইড করেন যাতে মিটিং এ জয়েন থাকার জন্য। উই আর অলমোস্ট ডান, বেশি সময় লাগবে না। আচ্ছা, এখানে একটা কম্প্যাটিবিলিটি চার্ট দেওয়া আছে, এটা আপনারা একটু দেখে নিন, এটা খুব বেশি কিছু না। তার মানে দ্যাট মিনস হচ্ছে কোন টাইপের সাথে কোন টাইপের খাপ খায় ভালো। যেমন আপনি যদি কনফ্লিক্ট অ্যাভয়েডার হন, এবং আপনার কাস্টমারও যদি এরকম কনফ্লিক্ট অ্যাভয়েডার টাইপের হয়, আহ, তাইলে অনেক সময় গুড, কারণ সেক্ষেত্রে সময় নষ্ট হবে না। সেক্ষেত্রে দুইজনই হয়তো কনফ্লিক্ট অ্যাভয়েড করতে চাইলে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে সামথিং গুড মাইট কাম আউট অফ ইট। আচ্ছা, এখন আম, আপনি যদি কম্প্রোমাইজার টাইপের হন, বাট আপনার আপনার কাস্টমার যদি কনফ্লিক্ট অ্যাভয়েডার টাইপের হয়, সেই ক্ষেত্রে দ্য রেজাল্ট উড বি ব্যাড, কারণ আপনি কম্প্রোমাইজ করতেছেন বাট উনি অ্যাভয়েড করতে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখেন দের ইজ গানা বি নো ডিল, এবং দ্য কম্প্রোমাইজার যে কম্প্রোমাইজ করে হলেও জিতে দিতে চায়, বা যে একটু ছাড় দিতে চায়, সে সে ওই লোকের কাছে আর কখনো ফেরত যাবে না। তো দ্যাটস গানা লিভ আ ব্যাড টেস্ট ইন হিজ মাউথ। আচ্ছা, তো সাকসেসফুল নেগোসিয়েশনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অলওয়েজ প্রিপেয়ার। এই যেখানে কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে যে হোয়াট আর দ্য গোলস হুইচ আর ইম্পর্টেন্ট টু ইউ, what are the goals of the other parties involved, and which ones do they perceive to be the most important, what will be the major issues, b what will be the major issues in this negotiation, what are the strongest and weakest points in your overall proposition, or in your overall position, and stuff like that. তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই জিনিসগুলা আপনাকে একটা ক্লিয়ার মাইন্ডসেট নিয়ে আপনাকে বসতে হবে। তো আমরা যেটা বলছিলাম 4টা প্যারামিটার কথা, কোয়ালিটি, কোয়ান্টিটি, টাইম, প্রাইস। এই 4টা প্যারামিটারের মধ্যে কাস্টমার যা যা আপনাকে দিছে, কোনটা আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনাকে এটা নিয়ে ওটাকে আপনাকে ডিফাইন করে তারপর আপনার বসতে হবে। আপনার কাছে কি টাইমটা ইম্পর্টেন্ট, আপনি কি টাইম নির্দিষ্ট টাইমের মধ্যে করে দিতে পারবেন, আপনি কি যে কোয়ালিটি চাইছে সেই কোয়ালিটি দিতে পারবেন, আপনি কি যে কটা কোয়ান্টিটি চাইছে সেই কটা কোয়ান্টিটি দিতে পারবেন, নাকি প্রাইসটা নিয়ে আপনি নেগোশিয়েট করবেন, আপনি কোন জিনিসটা নিয়ে নেগোশিয়েট করবেন, কোনটা নিয়ে আপনাকে কথা বলতে হবে, সেটা আগে থেকে ডিফাইন করে, সেটা আগে নিয়ে আপনাকে এখানে নিয়ে দেন ইউ হ্যাভ টু সিট ফর দ্য নেগোশিয়েশন। না হলে দ্য নেগোশিয়েশন উইল বি অল ওভার দ্য প্লেস। সেই ক্ষেত্রে আপনি উইল নেভার হ্যাভ আ সাকসেসফুল নেগোশিয়েশন with your client. So for example, আপনি প্রাইস আপনার মনোপুত,
কাস্টমার যে প্রাইস অফার করছে দ্যাটস গুড এনাফ। আর ফর এক্সাম্পল কোয়ালিটি কোয়ান্টিটি ঠিক আছে, বাট যে টাইম কাস্টমার হয়তো আপনাকে 8 দিন সময় দিছে, বাট আপনি দেখতেছেন আপনার সময় লাগবে হচ্ছে 12 দিন, আপনার 4 দিন এক্সট্রা লাগবে। সো সেই ক্ষেত্রে দেখেন আপনার 3টা প্যারামিটারে ইউ আর ওকে উইথ, ওকে 3টা প্যারামিটার ইউ আর ওকে উইথ, সো আপনাকে নেগোশিয়েট করতে হবে শুধুমাত্র টাইম নিয়ে। আবার দেখলেন যে কোয়ালিটি কোয়ান্টিটি টাইম এই 3টাই ঠিক আছে, আপনি কোয়ালিটি দিতে পারবেন, কোয়ান্টিটিও দিতে পারবেন, নির্দিষ্ট টাইমেও দিতে পারবেন, বাট কাস্টমার যে প্রাইসটা অফার করছে এই প্রাইসে আপনার পোষায় না। সো সেই ক্ষেত্রে ইউ আর গোনা হ্যাভ টু নেগোশিয়েট উইথ দ্য প্রাইস। সো সেই ক্ষেত্রে প্রাইসটা নিয়ে আপনাকে নেগোশিয়েট করতে হবে, এবং এই জন্য ডিফাইন করাটা ইজ ভেরি ক্রুশাল, কারণ অন্য যে জিনিসটা নিয়ে আপনার নেগোশিয়েট করার দরকার নাই সেটা নিয়ে যদি আপনি নেগোশিয়েট করা শুরু করেন তাহলে থিংস উইল টার্ন সাওয়ার রিয়েলি সুন। তো সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি রিয়েলি ক্লিয়ার অন হোয়াট ইউ আর গোনা নেগোশিয়েট। I repeat again, এর আগের লিঙ্কটা ডিসকানেক্ট হওয়ার আগে আই থিঙ্ক someone asked me a question, কেউ একজন একটা কোয়েশ্চেন করেছিলেন যেটা আমি অ্যান্সারটা দিতে পারিনি। সো কাইন্ডলি ওটা একটু চ্যাট বক্সে আবার একটু পোস্ট করেন যাতে আমি এটা একটু দেখতে পারি। হ্যাঁ, আমি তখন অ্যান্সার দিতে পারিনি কারণ যে লিঙ্কটা এক্সপায়ার হয়ে গেলে ইউ লুজ অল দ্য চ্যাট হিস্ট্রি এজ ওয়েল। ওকে, কন্টিনিউইং। সো নেগোসিয়েশনের ক্ষেত্রে ইনফরমেশন ইজ পাওয়ার। সো আপনি যেভাবে ইনফরমেশন, আপনাকে কিছু ইনফরমেশন কালেক্ট করে নিয়ে তারপর নেগোশিয়েট করতে বসা উচিত। ফর এক্সাম্পল, আপনি জাস্ট আউট অফ দ্য ব্লু ব্লাইন্ডলি যদি আপনি বসে পড়েন নেগোশিয়েট করতে, সেই ক্ষেত্রে বসে ওভাবে লাভ নেই, কারণ সেই ক্ষেত্রে এগেন দ্য কনভারসেশন ইজ গোনা বি অল ওভার দ্য প্লেস। ওকে, সো কি কি ইনফরমেশন আপনার লাগতে পারে, আপনি ইনফরমেশন কোথায় পাবেন? ভেরি সিম্পল, আপনি নেগোশিয়েট করতে বসার আগে অ্যাটলিস্ট স্টাডি ইউর অপোনেন্ট। আপনার অপোনেন্টও না, স্টাডি ইউর ক্লায়েন্ট সো টু স্পিক। সো আপনার ক্লায়েন্টের সাথে বসার আগে আপনি আপনার ক্লায়েন্টের প্রোফাইলটা একবার একটু দেখে নেন। ক্লায়েন্টের প্রোফাইলে দেখবেন অনেক ইনফরমেশন আছে। দেখেন আমরা ফেসবুকে একটা মানুষ অ্যাড করার আগে তাদের প্রোফাইলটা আমরা দেখি না? তো দেখেন ওখান থেকে অনেক ইনফরমেশন আসে, এবং ফার্স্ট আমরা হোয়াট ডু উই লুক ফর ইন আওয়ার ফেসবুক প্রোফাইল? আমরা ফেসবুক প্রোফাইলে দেখার চেষ্টা করি যে লোকটা অরিজিনাল কি ফেক, কি ধরনের প্রোফাইল তার, সে লাস্ট এবং কতগুলো ইন্ডিকেটর আমরা খুঁজি যে কি ধরনের পোস্ট সে দেয়, সে কি নিজে থেকে পোস্ট লিখে নাকি শেয়ার দেয়, তার প্রোফাইল কি লক করা, তার প্রোফাইলে কি তার নিজের ছবি দেওয়া নাকি অন্যদের ছবি দেওয়া, হ্যাঁ, তারপর সে কতটুকু ফ্রিকোয়েন্টলি পোস্ট করে, তার ডেসক্রিপশনগুলো ঠিক মতো দেওয়া আছে কিনা, এডুকেশন, কোথা থেকে, কি কি ল্যাঙ্গুয়েজে কথা বলে, ডেট অফ বার্থ, এগুলো সব ঠিক মতো দেওয়া আছে কিনা। তো এই জিনিসগুলো দেখে দেখে আমরা বা তাকে কত কি কি ধরনের পোস্টে ট্যাগ করা হয়, সে কি কি ধরনের পোস্টে মানুষকে ট্যাগ করে, কি কি ধরনের জিনিসপত্র শেয়ার করে, এইসব জিনিস দেখে দেখে আমরা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করার চেষ্টা করি যে ইজ দ্যাট রিয়েল পারসন অর নট। আচ্ছা, সো এরকমই কাস্টমারের প্রোফাইলটা স্টাডি করলে আপনি অনেক ইনফরমেশন পাবেন। আচ্ছা, এখানে ভাবনা একটা কোশ্চেন করছেন যে আমরা এখনো কোন জিনিসের জন্য কত টাকা চাইতে হবে তা বুঝি না, এটা নিয়ে আমাদের কোনো ক্লাসে আইডিয়া দেওয়া হবে? আচ্ছা, এটা নিয়ে মোস্ট প্রবাবলি আপনাদের সিএ ক্লাসে হয়তো কিছুটা টাচ আপ করা হবে। এটা এখনই বুঝতে পারার কথাও না, ইটস টু আর্লি ফর দ্যাট। আপনারা আগে স্কিলটা শিখতে হবে, আপনাদের আগে বুঝতে হবে যে আপনারা কি ধরনের কোয়ালিটি ডেলিভার করতে পারবেন, ইউ স্টিল ডোন্ট নো। সো এই জন্য এখনো এটা নিয়ে আলোচনা করা হচ্ছে না, it's too early to say that. So but হ্যাঁ, I'm sure যে এটা নিয়ে একটু টাচ আপ করা হবে, প্লাস আপনাদের লিড মেন্টরও হয়তো আপনাদের কিছু আইডিয়া দিয়ে দিবেন। বাট দ্য বেস্ট হেল্প ইউ ক্যান গেট ইজ ফাইবার ইটসেলফ। যে প্ল্যাটফর্ম আপনারা কাজ করবেন সেই প্ল্যাটফর্ম ইটসেলফ উইল টিচ ইউ হাউ মাচ টু অ্যাস্ক ফর, কত টাকা চাইতে হবে কোন কাজের জন্য, কোনটার জন্য প্রাইস কিরকম হওয়া উচিত, কোনটার জন্য রেমুনারেশন কিরকম হওয়া উচিত। দ্য মার্কেট প্লেস ইটসেলফ উইল টিচ ইউ। তো আপনারা যখন প্রথম কাজ করা শুরু করবেন, আপনারা রেগুলারলি রোজ একটা পার্টিকুলার সময় আপনারা স্পেন্ড করবেন অন্যান্যদের প্রোফাইল দেখার জন্য। দেখবেন যে অন্যান্যরা কোন গিগে কোন কাজের জন্য কত প্রাইস নিচ্ছে, তো এরকম, এবং তাদের কাজের কোয়ালিটিও দেখবেন, এবং তাদের কোয়ালিটির সাথে আপনার কোয়ালিটি কম্পেয়ার করে দেখবেন যে আপনি কোথায় আছেন। সো যদি আপনি দেখেন যে আরেকটা মানুষ আপনার মতোই সেম বিজনেস কার্ড ডিজাইন সেল করতেছে এবং আপনার মতোই কোয়ালিটি, সেই ক্ষেত্রে সে দেখলেন যে সে আস্ক করতেছে হচ্ছে $20 বা $25। সো অ্যাজ এ নিউবি সে যদি $25 চায়, আপনি হয়তো $20 চাইতেই পারেন, দ্যাটস ফাইন। বা আপনি যদি ইচ্ছা করেন যে না, আমি $25 সে চাইছে, আমি $25 নিব, ইটস টোটালি আপ টু ইউ। প্রাইসের জিনিসটা ইটস টোটালি আপ টু ইউর ডিসিশন, ইউর ক্যান ডিসাইড হাউ মাচ টু অ্যাস্ক ফর। এবং
সেই ক্ষেত্রে যেটা তারপরও কিছু ব্যাপার হচ্ছে যে অন্যান্যরা কত চাচ্ছে এবং এখনকার দর কিরকম, এই জিনিসগুলো বুঝতে আপনাদের রেগুলার কিন্তু মার্কেট স্টাডি করা লাগবে। এগুলো আস্তে আস্তে এই সেন্সগুলো আপনাদের মধ্যে গ্রো করবে। এখন এটা নিয়ে মাথা না ঘামালেও চলবে, বাট ডেফিনেটলি কিছু গাইডলাইন তো অবশ্যই আপনাদের দিয়ে দেওয়া হবে আই হোপ। আর যখন আপনাদের স্কিলগুলো মোটামুটি পাকাপোক্ত হয়ে যাবে, ওয়ান্স ইউ আর শিওর অ্যাবাউট ইউর কোয়ালিটি, সেই ক্ষেত্রে আপনাদের হয়তো এই জিনিসটা টাচ আপ দেওয়া হবে। আর ইন দ্য মিন টাইম ইউ ক্যান স্টিল গো অন টু দ্য মার্কেট প্লেসেস, ইউ ক্যান স্টিল লুক ফর ইউর সেলফ, and I think that's the best way to learn about the price, if you ask me. I hope that answers your question, Bhavna Shen. Okay, no worries. Fantastic. ওকে, এখন ইনফরমেশন কথা যেটা বলতেছিলাম, সো গো থ্রু দ্য কাস্টমার প্রোফাইলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। ফর এক্সাম্পল, সে কি নতুন নাকি পুরানো কাস্টমার, এখানকার পুরানো মেম্বার কিনা, সে কি কি ধরনের জিনিস ইউজুয়ালি মার্কেট প্লেস থেকে পারচেজ করে, সে কোন কোন জিনিস ইউজুয়ালি কিনে নেয় এবং কোন কোন জিনিসের জন্য সে কিরকম প্রাইস দেয়, এবং কত ফ্রিকোয়েন্টলি সে মার্কেট প্লেস থেকে পারচেজ করে, সে কতটুকু অ্যাক্টিভ, অনেক ইনফরমেশন পাওয়া যায় একটা কাস্টমার প্রোফাইল থেকে। So before sitting sitting in the negotiation table, তার সাথে নেগোসিয়েশন শুরু করার আগে go through the profile at least once, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন, তাইলে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। এই ইনফরমেশনগুলো আপনাকে নেগোসিয়েশনের সময় একটা আপার হ্যান্ড পেতে অথবা একটা লেভারেজ পেতে অনেকাংশে সাহায্য করবে। সো ডোন্ট ইগনোর দ্যাট। আচ্ছা, এখন নেগোসিয়েশনের ক্ষেত্রে যেটা বলছিলাম যে অনেকে মারমুখী হয়ে শুরু করে, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট বি এগ্রেসিভ। গেটিং অফ টু এ গুড স্টার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো স্টার্ট অফ লাইটলি, যেমন একটু হালকা হালকা, হ্যাঁ কি অবস্থা, কেমন চলতেছে, হ্যাঁ এই তো দিনকাল ভালো না, ব্যবসাপাতির ডাউন, এই তো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, এইসব বইলে আপনারা ধরেন হালকা ভাবে, এরকম বাংলায় তো আর বলবেন না, ইংরেজিতে জাস্ট ক্যাজুয়ালি কথাবার্তা বলে স্টার্ট করলেন, এবং টক পজিটিভলি, don't be negative in terms of your negotiation, যে না আমি এটা না হলে কাজ করব না। নেভার সে নো। কখনো নো শব্দটা উচ্চারণ করার, নো শব্দটা যতটুকু কম উচ্চারণ করা যায় ততটুকু, তার মানে এই না যে সবকিছু মেনে নেবেন, ট্যাক্টফুলি একটু এড়ায় যাবেন বা ট্যাক্টফুলি একটু ম্যানেজ করার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনারা পজিটিভলি কিছু কথা বলার চেষ্টা করেন। পজিটিভলি কথা বলার চেষ্টা করার মানে হচ্ছে যে ফর এক্সাম্পল, কাস্টমার যে প্রাইসটা দিছে এটা আপনার পছন্দ হয় নাই, আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেবেন, প্রিমিয়াম ডিজাইনটা। এখন ইউজুয়ালি আপনি প্রিমিয়াম ডিজাইনটা আপনি সেল করান হচ্ছে $40 বা ধরেন $35, লেটস জাস্ট সে, বাট কাস্টমার আপনাকে অফার করছে $25। ওকে, সো আপনি হয়তো এই জিনিসটা আপনার পছন্দ হয় নাই, বা আপনি দেখতেছেন যে আপনার এটা $30 নিচে আপনি যেতে পারবেন না, বা আপনি ধরেন $35 আপনি অনর থাকবেন, স্ট্রিক্ট থাকবেন, সেক্ষেত্রে এখন আপনার কাস্টমার কি বলতে পারেন যে নো, আই ক্যান নট ওয়ার্ক অ্যাট দিস প্রাইস, অথবা দিস প্রাইস ইজ টোটালি আনএক্সেপ্টেবল, এটা বলবেন আপনি? নো। আপনি এইভাবে স্টার্ট করেন যে আই এম গ্ল্যাড দ্যাট ইউ লাইকড দ্য প্রিমিয়াম ডিজাইন, I'm glad that you chose the premium design, and all the big companies, they go for my premium design. See, আমি কিন্তু নো বলি নাই, আই এম গ্ল্যাড that you liked my premium design, and all the big companies that I have worked for, অথবা all the bigger clients, all the big clients that I have worked for, they have chosen the premium design indeed. Now, এখন আপনি বলতে পারেন, now the caveat is the premium design is only available for this price, and it takes a lot of effort and it takes a lot of time to give a particular type of finesse for this kind of design, and that is why I would feel more comfortable with the price that is at, অথবা আপনি এটা বলতে পারেন যে I'll be more comfortable if you can have this design for $35. শেষ কাহিনী খতম, সিম্পল জিনিস। আমি কি নেগেটিভলি কিছু বলছি? আমি নো বলছি কোনো জায়গায়? আমি বলছি আই উড রাদার ফিল মোর কমফোর্টেবল, আমি হয়তো আরেকটু বেশি কমফোর্টেবল থাকবো এই প্রাইসে, আই উড রাদার ফিল মোর কমফোর্টেবল গিভিং ইউ দ্য ডিজাইন ফর দিস, অথবা ইউ ক্যান হ্যাভ দিস ডিজাইন অ্যান্ড আই ক্যান বি মোর কমফোর্টেবল অ্যাট $35। বুম। তাহলে যেটা হচ্ছে যে আপনি তাকে বোঝাই দিচ্ছেন যে দ্য মিউচুয়ালি বেনিফিশিয়াল সলিউশন ইজ দ্যাট হি গিভস ইউ $35 ফর দ্যাট ডিজাইন, নাহলে হচ্ছে না। তো প্রথমে অ্যাটলিস্ট পোলাইটলি, এখন এরপরে যদি সে এটা নিয়ে বেশি করে তাহলে সেক্ষেত্রে আপনি একটু স্ট্রিক্ট হতে পারেন, বাট প্রথম দিকে অ্যাটলিস্ট একটু ফ্লেক্সিবিলিটি রাখেন, অ্যাটলিস্ট একটু নরম হয়ে কথা বলে দেখেন যে what does it do. তো অ্যান্ড it doesn't hurt being nice. Okay, so be nice and try to get off to a good start in the beginning. আচ্ছা, and then ask probing questions. আপনারা probing question জিজ্ঞেস করবেন, দ্যাট মিনস এটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের আরেকটা সেপারেট মডিউল আছে, নেক্সট ক্লাসে মোস্ট প্রবাবলি আমরা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে probing questions.
প্রবিং কোয়েশ্চেন্স, প্রোব মানে কি? প্রোব মানে সিম্পল জিনিস, প্রোব মানে সোজা বাংলা হচ্ছে খোঁচানো, খুঁচিয়ে খুঁচিয়ে বের করা। সো প্রবিং কোয়েশ্চেন মানে হচ্ছে যে একাধিক কোয়েশ্চেন করে, খোঁচায় খোঁচায় কোয়েশ্চেন করে একাধিক তথ্য সংগ্রহ করা, আহরণ করা। সো দ্যাট ইজ ইউর প্রবিং কোয়েশ্চেন। সো প্রবিং কোয়েশ্চেনটা এটা খুব ইম্পর্টেন্ট একটা সেলিং টেকনিক, এবং এটা কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এবং ডেফিনেটলি অ্যাজ ইউ গাইজ উড বি ওয়ার্কিং অ্যাজ ফ্রিল্যান্সার্স ইন অন টু দ্য মার্কেট প্লেসেস, ইন টু দ্য মার্কেট প্লেসেস, সেই ক্ষেত্রে ইউ আর নাথিং বাট এ কাস্টমার সার্ভিস প্রোভাইডার। আপনার সার্ভিস তো আপনি দিচ্ছেন, আপনি স্কিল সার্ভিস তো দিচ্ছেন, সঙ্গে আপনাকে কাস্টমার সার্ভিসও প্রোভাইড করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু গ্যারান্টি দোজ 5 স্টার রিভিউজ, এবং দ্যাটস অল দ্যাট ম্যাটার্স ফর ইউ। আপনাদের জন্য শুধু জাস্ট রোজ কিছু $5-10 বা কিছু ডলার ইনকাম করাটাই এটাই আলটিমেট গোল না। ইউ হ্যাভ টু গেট দোজ রিভিউজ, এবং এই রিভিউজগুলোই হচ্ছে আপনার ফিউচারের জন্য আপনার ইনভেস্টমেন্ট। এবং এই রিভিউগুলো যখন আপনি আপনার আপনার প্রোফাইলে যখন এই গুড রিভিউজগুলো অ্যাকিউমুলেটেড হবে, তখন দেখবেন যে একসময় আপনার অটো পাইলটে ছেড়ে দিলে হবে, আপনার রেগুলার কাজ আসতে থাকবে, রেগুলার আপনি জাস্ট ডে ইন ডে আউট কাজ করে দিয়ে ইনকাম করতে পারবেন। সো এই জন্য at the first go, যখন আপনার প্রথম যখন কাজের প্রথম 5-6 মাস, be on your nicest behavior, be on your best behavior for those good reviews. সো এই জন্য ask probing questions. কাস্টমার যখন আপনার কাছে আসতেছে, যখন একটা ব্যাপার নিয়ে নেগোশিয়েট করতে যাচ্ছেন, বা কাস্টমার দেখতেছেন যে কোনো একটা জিনিস নিয়ে দর কষাকষি করতেছে, সো why is he asking those questions? কেন কেন দর কষাকষি করতেছে? You have to ask the questions to the customer. যে আচ্ছা ঠিক আছে, what prompted you to consider such a purchase of this nature, অথবা who else have you been speaking to, আপনি আর কোন কোন সার্ভিস প্রোভাইডারের সাথে কথা বলছেন, you can ask that, আর কোন কোন ফ্রিল্যান্সের সাথে তার কথা হয়েছে, বা ওই ফ্রিল্যান্সের সাথে আপনি আগে কোনো ফ্রিল্যান্সের সাথে এরকম জিনিস তাদের কাছ থেকে নিছেন কিনা, আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম, আপনার অনুভূতি কিরকম ছিল, আপনার অভিজ্ঞতা কিরকম ছিল, ইউ ক্যান আস্ক দ্যাট, নো ওয়ারিস। এবং কত ফ্রিকোয়েন্টলি সেই জিনিসটা কিনে, এবং হোয়াট ইজ রেস্ট্রিক্টিং হিম ফ্রম গোয়িং ফর দ্য মোর প্রিমিয়াম আইটেমস, কি জন্য সে আরো প্রিমিয়াম ডিজাইন নিচ্ছে না, এই ধরনের কোয়েশ্চেন আপনারা করতে পারেন। এবং কি কারণে তার লাগতেছে, ধরেন আপনার কাছে একটা লোগো নিচ্ছে, এই লোগোটা সে কোথায় ইউজ করতে চাচ্ছে, সে কি কোনো এস্টাবলিশ বিজনেসের জন্য চাচ্ছে, নাকি একটা নতুন বিজনেসের জন্য চাচ্ছে? তো নতুন বিজনেস হলে কথা একরকম হবে, এস্টাবলিশ বিজনেসের জন্য হলে আরেক রকম হয়। এস্টাবলিশ বিজনেস হলে যে কেন সে এটার এখন রিব্র্যান্ডিং করতে চাচ্ছে, আর যদি নতুন বিজনেস হয় সেই ক্ষেত্রে সে একটা লোগো ডিসাইডস দ্য আইডেন্টিটি অফ এ ব্র্যান্ড। তো সেক্ষেত্রে ইউ ক্যান অলওয়েজ আস্ক ফর এ হায়ার প্রাইস, কারণ দ্যাট একটা নতুন বিজনেসের জন্য একটা প্রথম লোগো ডিজাইন করতে হলে ইউ হ্যাভ টু পুট ইন আ লট অফ থট, অনেক রিসার্চ করতে হবে। Tone. If the other side is formal, don't be too casual. যদি other side formal থাকে, সেই ক্ষেত্রে আপনিও formal থাকবেন। আর যদি আপনার ক্লায়েন্ট আপনার সাথে ক্যাজুয়াল হয়, only then you can be casual with your customer. Simple as that. আর কিছু বলার নেই এখানে। এখন আসি আরেকটা ক্রুশাল জিনিস, বডি ল্যাঙ্গুয়েজ। আর সবসময় মাইন্ড ইউ, সবসময় আপনারা তো ফেস টু ফেস নেগোসিয়েশন করবেন না, বাট যখন ফেস টু ফেস নেগোসিয়েশন করা লাগবে, এটা সেটার জন্য বলা হচ্ছে। তো যখন ফেস টু ফেস করবেন, এবং যেমন হতে পারে যে বড় কন্ট্রাক্ট বা বড় কোনো প্রজেক্ট, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু হয়তো ফেস টু ফেস নেগোশিয়েট করা লাগতে পারে। আর আপওয়ার্কে অনেক সময় বড় কাজের জন্য বা একটু ভালো কাজের জন্য সেই ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ দেওয়া লাগতে পারে, এবং দ্যাট ইজ গানা বি লাইক দিস, এরকম ভিডিও কনফারেন্সের মতো। সো দে আর গানা ইউজ স্কাইপ, জুম অর হোয়াটএভার টু হ্যাভ ইউর ইন্টারভিউ। তো সেই ক্ষেত্রে ভালো কাজ পাইতে হলে, বড় কাজ পাইতে হলে, স্টেডি কাজ পাইতে হলে আপনাকে ফেস টু ফেস ইন্টারভিউ নেগোশিয়েটও হয়তো করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ ইজ গানা বি ভেরি ক্রুশাল। প্লাস ইন আরেকটা বড় জায়গায় আমরা নেগোশিয়েট করি, যেটা আমার প্রথমে বলতে খেয়াল ছিল না, সেটা হচ্ছে ইন্টারভিউ সময়, জব ইন্টারভিউ সময়। জব ইন্টারভিউ ইজ নাথিং বাট এ নেগোসিয়েশন। আপনার রিক্রুটার আপনার সাথে নেগোশিয়েট করতেছে আপনার স্কিল নিয়ে, আপনি কি পারেন কি পারেন না সেই জিনিসটা আপনাকে যাচাই করে নিচ্ছে, পরখ করে নিচ্ছে, আপনাকে নেওয়া উচিত কি না উচিত। আর আপনি নেগোশিয়েট করতেছেন কি নিয়ে, আপনি কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন, আপনার স্যালারি কত, আপনাকে ওনার কি কি বেনিফিটস দেওয়া হচ্ছে, কোন কোম্পানিতে কোন ডেজিগনেশন আপনাকে নেওয়া হচ্ছে, এইসব জিনিসগুলো নিয়ে আপনি negotiate করতেছেন। সো an interview, a job interview is a very big place for a negotiation. সো সেই সব জায়গায় কিন্তু অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ প্লেজ এ হিউজ পার্ট, এবং যেসব জায়গায় আপনাকে দেখা যাচ্ছে বা আপনাকে শোনা যাচ্ছে বা আপনাকে ফিজিক্যালি আপনি সেখানে প্রেজেন্ট, এইসব জায়গায় বডি ল্যাঙ্গুয়েজ প্লেজ আ হিউজ রোল। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এখন যেটা হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ আপনার কিরকম হবে, ইউ হ্যাভ টু বি স্ট্রেট, ইউ হ্যাভ টু বি স্ট্রেট,
আপনি স্ট্রেট থাকতে হবে, কুল থাকতে হবে, ক্যাজুয়াল। ফর এক্সাম্পল, দ্য ওয়ে আই এম সিটিং, এম আই সিটিং একদম শক্ত হয়ে বসে আছি? No, I'm still straight, but I'm fluid. সোজা কথা, আমার hands move করতেছে, I'm chilling, আমি comfortable, I'm very comfortable. But yeah, I'm comfortable because I'm at my home. But still, you have to show the same level of comfort when you are sitting somewhere else as well. আপনি যখন একটা জব ইন্টারভিউ দিচ্ছেন, বি কমফোর্টেবল। এখানে একদম শক্ত হয়ে থাকার কিছু নাই। একদম শক্ত হয়ে থাকলে আপনি নার্ভাস হয়ে যাবেন, এবং পিপল উইল নো আপনি শক্ত হয়ে বসা দেখেই বুঝবে যে আপনি নার্ভাস। তো সেক্ষেত্রে দেখবেন যে আপনাকে আরো কঠিন কঠিন কোয়েশ্চেন করবে। ইউজুয়ালি যখন রিক্রুটাররা টের পেয়ে যায় যে আপনি নার্ভাস, সেক্ষেত্রে কিন্তু এমন না যে আপনাকে ইজি করে দিবে। অনেক সময় দেখা যায় যে আরো নার্ভাস করে দেওয়ার জন্য এবং আরো মজা নেওয়ার জন্য আরো কঠিন কঠিন কোয়েশ্চেন করে। সো ডোন্ট বি স্টেপ, ওকে, বি ফ্লুইড। এখন আপনি কিভাবে বসতেছেন, কিভাবে আই কন্ট্যাক্ট করবেন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সো নেগোসিয়েশন সময় অলওয়েজ মেনটেন আই কন্ট্যাক্ট। It's very important. Always look into the camera. For example, there is the camera, so I need to look into the camera. Okay, so I don't know why I'm looking over there. Oh, that's where I am. So this is the camera, so I have to look over there. So ধরেন আপনি যদি এরকম ভার্চুয়াল কনফারেন্সিং এর মাধ্যমে যদি আপনার ইয়ে করা লাগে, যদি নেগোশিয়েট করা লাগে, সেক্ষেত্রে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে, বা অ্যাটলিস্ট কাস্টমারের দিকে তাকাতে হবে। যখন জব ইন্টারভিউ জন্য যাচ্ছেন, অবশ্যই অলওয়েজ লুক ইনটু দ্য রিক্রুটার্স আইস। চোখের আই কন্ট্যাক্ট মেনটেন করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আই কন্ট্যাক্ট কিভাবে করবেন, এরকম ভাবে তাকায় থাকলে চলবে না, এরকম ভাবে তাকায় থাকার কোনো দরকার নাই। বি ওকে, নর্মালি তাকালেই হবে। আচ্ছা, স্মাইল কনফিডেন্টলি, বি কনফিডেন্ট অ্যান্ড স্মাইল। সো লাইক, হ্যালো, আই এম লিঙ্কন হাসান অ্যান্ড ইয়া আই এম হিয়ার, থ্যাংক ইউ ফর কলিং মি ইন। সো এই ছোট সময় একদম হে 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 করে স্মাইল দেওয়া দরকার নেই, হা 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 এরকম স্মাইল দেওয়ার দরকার নেই। সো যেটা হচ্ছে যে বি কমফোর্টেবল, বি কমফোর্টেবল ইন ইউর ওন স্কিন। এবং এই যে ছোট ছোট যে স্মাইলগুলো দিচ্ছে, যে হ্যাঁ হ্যালো, and thank you for calling me in, and yeah, it was a pleasure meeting you, and then হাবিজাবি। এই যে ছোট ছোট স্মাইলগুলো, দ্যাট শোজ কনফিডেন্স, যে ইউ আর ভেরি কমফোর্টেবল and you are confident in your own skin. Then nod in agreement when the other party is talking. So যখন অন্য পার্টি কথা বলতেছে, nod, ওকে। তো এটা হচ্ছে আপনার নন ভার্বাল কমিউনিকেশন। তো নন ভার্বাল কমিউনিকেশন মানে আপনি শুনতেছেন, আপনি হয়তো কিছু এক্সপ্রেস করতেছেন, বাট আপনি শুনতেছেন। সো দ্যাটস এই যে এক্সপ্রেশনটা নট করতেছেন, দ্যাট মিনস ইউ আর লিসেনিং। আপনি যদি এমন শক্ত হয়ে জাস্ট বসে থাকেন, আর আপনার ক্লায়েন্ট কথা বলতেছে আপনার সাথে, দ্যাট মিনস যে ইউ আর নট গেটিং ইট, ইউ আর আন্ডারস্ট্যান্ডিং ইট। আপনি যদি কিছু বুঝতে পারেন, তাহলে মাথা নাড়েন, বা কোনো জায়গায় যদি আপনার বুঝতে অসুবিধা হয়, কোয়েশ্চেন করেন, তাহলে বুঝবেন যে না, ইউ আর ভেরি রেসপন্সিভ, হি ইজ টকিং টু এ পার্সন, নট টু এ রোবট। আচ্ছা, আর কিপ হ্যান্ড জেস্টার্স নর্মাল। সো নর্মালি হ্যান্ড জেস্টার্স নিয়ে খুব আর্টিকুলেট কথা কেন, যে হ্যাঁ আমি, হ্যাঁ আমাকে দেন, আমি কাজটা করে দেবো, এরকম অ্যাক্টিং করার কোনো প্রয়োজন নেই। বাংলা সিনেমা যেরকম করে এরকম করার কোনো প্রয়োজন নেই, বাংলা নাটকে যেরকম করে, বা যে ইভেন অন্যান্য অনেক জায়গায় অনেক স্পিকাররা এরকম করে, ডোন্ট ডু দ্যাট। বি নর্মাল, যেটা নর্মালি আপনার হাত যেভাবে মুভ করে সেটা করেন, বাট একদম স্টিফ হয়ে থাকে না। দ্যাট মিনস অনেকে হাত তো একদমই মুভ করেন একদম স্টিফ, একদম রোবটের মতো হয়ে থাকে। ডোন্ট বি লাইক দ্যাট। সো কিপ ইউর হ্যান্ড ফ্লুইড। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন পয়েন্ট এমফাসিস করতে হ্যান্ড জেস্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে হ্যাঁ আজকের টপিকটা অনেক ইম্পর্টেন্ট, দ্যাট মিনস অনেক ইম্পর্টেন্ট। আর যদি বলা হয় যে আজকের টপিকটা চলে চলে এই কোনো রকম, তার মানে হচ্ছে যে তেমন আহামরি কিছু না। সো এই যে দেখেন ছোট ছোট এই ন্যাচারাল জিনিসগুলো, দ্যাট conveys big messages. আচ্ছা, sit up straight আগেও বলছি, আর dress appropriately. For example, if you're at your home, doesn't mean যে আপনি একটু ঘুম থেকে ঘুমায় যে পোশাক পরে ঘুমাইতে গেছেন ওটা পরে আপনি আপনার আপনার ক্লায়েন্টের সামনে বসে পড়লেন। আবার ইভেন ইন্টারভিউতে গেলেও তো ডেফিনেটলি অ্যাটায়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি, যেই মাহলে যেই ড্রেসটা আপনার জন্য, যে জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট, সেই ড্রেসটাই পরে যাবেন। ওকে, সো এখন এরপরে যেটা আছে সেটা হচ্ছে থিংস টু অ্যাভয়েড ক্রসিং আর্মস টাইটলি। যে অনেকে এই যে এইভাবে বসে না, ডোন্ট ডু দ্যাট। এটা মানে হচ্ছে যে ইউ আর নট লিসেনিং টু এনিথিং, অ্যান্ড ইউ আর ক্লোজড, and basically you're closed. That means you're not open to any kind of suggestion, you're not open to any kind of negotiation, or you're not being compromising. আর অ্যাভয়েড পুটিং হ্যান্ডস অন ফেস। অনেক সময় ফেস পামিং শব্দটা হচ্ছে এটা, লিখে দিচ্ছি এই জিনিসটা, এটা কেউ সরি মিস্টেক করে ফেলছি। ফেস পামিং, ওকে। ফেস পামিংটা কিছু না, যে অনেকে ফেস পামিং ইমোজি তো আপনারা দেখছেন, যেটা হচ্ছে যে অনেকে যে এরকম করে না, ফ্রাস্ট্রেটেড করে, মনে করলে যে shit। এই জিনিসটা দ্যাট শোজ আ লট অফ ফ্রাস্ট্রেশন, ডোন্ট ডু দ্যাট, ওকে। সো ফেস পামিং একদমই করা যাবে না।
এটা এটা এক ধরনের বেয়াদবি। সো ডোন্ট ডু দ্যাট। ফেস পামিং কখনো করবেন, যত ফ্রাস্ট্রেশনই হোক কখনো কোনো রকম ভিজিবল ফ্রাস্ট্রেশন শো করবেন না। ওকে, অ্যাভয়েড ফিজিটিং অ্যান্ড মেসিং উইথ ইউর ক্লোজ। ফিজেট স্পিনার আপনারা সবাই চেনে, যেটা যে কিছুদিন আগে পোলাপাইন খুব এরকম এরকম ঘুরাইতো। ফিজেট স্পিনার, ফিজিটিং মানে হচ্ছে কোনো একটা জিনিস নিয়ে খুনসুটি করা, কোটাকুটি করা। ফর এক্সাম্পল, আমার এখানে একটা এরকম হেডফোন আছে, আমি কথা বলতেছি আর এটা নিয়ে এরকম 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 করতেছি, বা আমার এখানে একটা বাটন আছে, আমি বাটনটা নিয়ে এরকম এরকম করতেছি। দ্যাট মিনস দিস ইজ ফিজিটিং, কোটাকুটি করা, কোনো একটা জিনিস নিয়ে ই করা। বা আমার এখানে একটা ইয়ে আছে, আমি এরকম এরকম করতেছি, বা আমি এরকম এরকম করতেছি। দ্যাট মিনস আই এম ফিজিটিং। দ্যাট শোজ নার্ভাসনেস অ্যাজ ওয়েল। ডোন্ট ডু দ্যাট। সো কোনো কিছু নিয়ে এরকম খুনসুটি করবে না। মেয়েরা হয়তো এরকম চুল নিয়ে এরকম এরকম করতে পারে, বা এরকম এরকম দাঁতের নখ কাটতে পারে, আর এই সময় তো মুখে হাত দেওয়াই যাবে না। সো ডোন্ট ডু এনি অফ দিস থিংস। এগুলো একদম প্রচুর পরিমাণে নার্ভাসনেস শো করে এবং আনপ্রফেশনালিজম শো করে। ডোন্ট ডু দ্যাট। Try not to talk too fast or increase your pitch if you are excited. অনেক সময় যেটা হয় যে অনেকে খুব দ্রুত কথা বলে, হ্যাঁ আমার যেটা হচ্ছে আমি এটা বলবো, এটা হ্যাঁ তারপরে আমার যে ভালো হচ্ছে না, হ্যাঁ তো এরকম দরকার নেই। টক ইন আ স্টেডি পেস, একটা ব্রিদিং রুম রেখে কথা বলেন। আজকে হয়তো আমি একটু ফাস্ট কথা বলতেছি কি জন্য, কারণ দেয়ার ইজ নো রেসপন্স ফ্রম ইউ গাইজ, আই কান্ট সি এনি অফ ইউ গাইজ। সো সেই ক্ষেত্রে যেটা হয় যে আই এম টকিং টু আ ওয়াল, সেক্ষেত্রে আই এম ট্রাইং টু স্পিক অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, যাতে আমি পুরো কন্টেন্টটা তাড়াতাড়ি কভার করে ফেলতে পারি। বাট নর্মালি আই উড স্পিক when I'm talking to you in person. I'll probably speak in a slow pace, or I'll talk to you in a different manner. So সেই ক্ষেত্রে I'll probably slow things down a bit. তো যেটা হচ্ছে যে don't talk too fast or increase your pitch. অনেক সময় অনেকে সারপ্রাইজ হয়ে যায়, হ্যাঁ এত কম, অসম্ভব, না 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 এটা হতে পারে না, অসম্ভব, এরকম অনেকে হায়ার পিচে চলে যায়। সো ডোন্ট বি লাইক দ্যাট। দ্যাট শোজ ওভার এক্সাইটমেন্ট, অথবা দ্যাট শোজ সারপ্রাইজ অ্যাজ ওয়েল, দ্যাট ইউ আর বিং সারপ্রাইজ। সো এসব তীক্ষ্ণ ইমোশন না শুরু করাটাই বেটার। আর ডোন্ট বি ডিফেন্সিভ, অথবা খুব বেশি অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই। আর কাউন্টার পার্টের ক্ষেত্রেও সেম। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সে কি করতেছে, সে কি মুখ ঢেকে কথা বলতেছে কিনা, আচ্ছা এরকম, আচ্ছা এরকম কিছু করতেছে কিনা, অথবা সে কি হঠাৎ আপনার সাথে কথা বলতে বলতে এরকম শক্ত হয়ে গেল কিনা। এরকম শক্ত হয়ে যদি আপনাকে এমনি তীক্ষ্ণ চোখে দেখতে থাকে, দ্যাট মিনস সে কোনো কারণে হয়তো অ্যানয়েড হয়েছে, কোনো কারণে হয়তো রাগ করছে, বা কোনো কারণে হয়তো বিরক্ত হয়েছে। অ্যান্ড সেক্ষেত্রে অ্যাপ্রোচ কশাস, সেক্ষেত্রে ট্রাই টু ফাইন্ড আউট যে ওয়াই হি ইজ বিং অ্যানয়েড অর সামথিং লাইক দ্যাট। আর অলসো আপনার ক্লায়েন্ট, ইফ হি ইজ ফিজিটিং, সে যদি কোনো কিছু এরকম বর্ডারে ওঠে, তার মানে সে হয়তো নার্ভাস, অথবা সে এই কনভারসেশনটা এনজয় করতেছে না। তো তার বডি ল্যাঙ্গুয়েজ থেকেও অনেক কিছু পড়তে পারবেন আপনি। আচ্ছা, আর ইন অর্ডার টু বি এ গুড নেগোশিয়েটর ইউ হ্যাভ টু বি আ গুড লিসেনার। এবং ভালোভাবে যখন আপনি তার কথাটা বুঝতে পারবেন, তার কথাটা ঠিক মতো যখন ধরতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন তার কাছে কোনটা ইম্পর্টেন্ট, আপনার কাছেও আপনি তো জানেনই আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে ইটস ইজিয়ার ফর ইউ টু নেগোশিয়েট। সো ট্রাই টু লিসেন কেয়ারফুলি, এবং সবসময় নিজে আগে বলতে যাবেন না, সবসময় আগে অপর পক্ষকে আগে বলতে দিবেন। অলওয়েজ লেট দ্য আদার সাইড স্পিক ফার্স্ট। কারণ দুইটা কাজ হয়, এক হচ্ছে যখন মানুষের মধ্যে কথা জমা থাকে, তখন মানুষ অ্যাজিটেটেড হয়ে যায়, মানুষ তখন গরম হয়ে উঠতে থাকে, প্রেশার বাড়তে থাকে। সো এই জন্য লেট লেট সাম স্টিম অফ, তাকে কিছুটা কুল ডাউন হতে দেন, কথাবার্তা বলে সে কুল ডাউন হোক, দেন আপনি ধরে ধরে মেথডিক্যালি ডাইসেক্ট করেন। সো এই জন্য এখানে এই ক্ষেত্রে এই পিচে, এইটা এরকম একটা ব্যাটিং পিচ, এই পিচে পরে ব্যাটিং করাটা বেটার। তো আগে অপরপক্ষে ব্যাটিং করে নিতে দেন, তারপর আপনি রান চেজ করেন। দ্যাটস গোনা বি ইজি ফর ইউ গাইস। আর যখন সে কথা বলতেছে, মাঝখানে ইন্টারাপ্ট করবেন না। সাইলেন্স ইজ গোল্ডেন, জাস্ট নট করেন, ওকে ওকে, ইয়া আই গট ইট, ওকে ওকে ওকে, গটচা, ওকে ওকে, নাইস, ওকে, পয়েন্ট টেকেন, গুড পয়েন্ট, ওকে ওকে ওকে, ইয়া আই গট ইট, ওকে। সো এরকম জাস্ট নন ভার্বাল কমিউনিকেশন রাখেন, খুব বেশি ইন্টারাপ্ট করতে যাবেন না। আচ্ছা, আর যেটা হচ্ছে যে কখনো কাস্টমার যা বলতেছে ওটা নিয়েই বসে পড়বেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হয়তো কাস্টমার অন্যায্য প্রাইসও অফার করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সে না বুঝে হয়তো খুব কম প্রাইস অফার করে ফেলতে পারে। ওটা নিয়ে চুপচাপ বসে থাকবেন না, কথা বলেন, কথা বলে নেগোশিয়েট করার চেষ্টা করেন, কথা বলে একটা আন্ডারস্ট্যান্ডিং আসার চেষ্টা করেন। সো ইফ ইউ ডোন্ট আস্ক ইউ ডোন্ট গেট। বাইবেলে একটা কথা লেখা আছে যে আস্ক অ্যান্ড ইউ শ্যাল রিসিভ। এবং আমাদের ধর্ম সেই জিনিসটাই বলা হয়েছে যে খোদা তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে বারবার চাইতে বলা হয়েছে। সো ইউ হ্যাভ টু আস্ক, না চাইলে কেউ কিছু দিবে না। ওকে। সো আর যতটুকু উপরে যাওয়া যায়, যতটুকু প্রাইস বাড়ানো যায়, যত প্রিমিয়াম লেভেলে যাওয়া যায়, আপনারা সবসময় বড় জিনিসটা আগে পিচ করবেন। এটা আমরা যখন সেলিং টেকনিক্স নিয়ে কথা বলবো, তখন এই জিনিসগুলো আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো। আর হ্যাঁ, কোনো আলটিমেটাম দিবেন না যে দেখেন স্যার, এটা কিন্তু আমি তাইলে আর এইভাবে কাজ করতে পারবো না, বা দেখেন এই অফারটা কিন্তু এই সীমিত সময়ের জন্য। ডোন্ট গিভ আলটিমেটামস টু ইউর ক্লায়েন্টস।
আর কাস্টমার কম্প্রোমাইজ করতেই পারে, অ্যান্টিসিপেট, এবং কখনো ধরে নেবেন যে কাস্টমার এই ব্যাপারে স্ট্রিক্ট থাকবেই, তো আমার নেগোশিয়েট করে দরকারটা কি, আমার নেগোশিয়েট করার প্রয়োজন নাই। সো ডোন্ট বি লাইক দ্যাট, কাস্টমার কম্প্রোমাইজ করতেই পারে। সো এই জন্যই অ্যাগেন যে আস্ক অ্যান্ড ইউ শ্যাল রিসিভ, আপনাকে আগে বলতে হবে, আপনি না বললে বুঝতে পারবেন না যে ওয়েদার ইজ গানা কম্প্রোমাইজ অর না। আচ্ছা, এখন 14 জন প্রেজেন্ট আছে, আই ডোন্ট নো বাকিরা কোথায় গায়েব হয়ে গেলেন, ওনারা কি খুঁজে পাচ্ছেন না কিনা। আপনারা একটু কাইন্ডলি আপনাদের ক্লাসমেটদের একটু সাহায্য করবেন লিঙ্কটা খুঁজে পাওয়ার জন্য, দ্যাট বি ভেরি হেল্পফুল ফর দ্যাম, কারণ একটু পরে আমাদের পার্ট প্রায় আমাদের প্রায় শেষ, আর 3-4 মিনিট লাগবে, এরপরে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে ক্লোজ করে দিব, উই আর অলমোস্ট ডান। সো ওনারা এখন এর মধ্যে চলে আসলেও ভালো, আমি অ্যাটলিস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো। ওনারা ছিলেন অনেকক্ষণ, আমি দেখছি হঠাৎ করে গায়েব হয়ে গেছে। আচ্ছা, ফ্লিঞ্চিং আগেও বলছি যে হঠাৎ করে একটা তীক্ষ্ণ দিয়ে ফেলে যে আরে এটা নাকি না, অসম্ভব, এটা করা যাবে না। এটা 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 দুই রকম হতে পারে, হয় আপনি খুব ইনএক্সপিরিয়েন্স কারোর সাথে কথা বলতেছেন, অথবা আপনি নিজে ইনএক্সপিরিয়েন্স, অথবা সে হয়তো বেশি খুশি। সোজা কথা, যখন ফ্লিঞ্চিং হয়, তীক্ষ্ণ কোনো এক্সপ্রেশন আছে, হ্যাঁ এত এত কম, এটা দুইটা জিনিস হতে পারে, হয় এটা এক্সট্রিমলি নেগেটিভ অথবা এটা এক্সট্রিমলি পজিটিভ। তো এটা দুইটা যে কোনোটাই হতে পারে। বাট এনিওয়েজ, কোনো রকম ফ্লিঞ্চিং আপনার ক্ষেত্রে করা উচিত না। আপনার কাস্টমার যদি করে, সেক্ষেত্রে আপনি বুঝতেই পারবেন যে সে কি করতেছে না করতেছে। সো এটা আপনাকে আপনার ইমোশন কনভে করতে সাহায্য করে ফেলে, এবং এটা আপনার জন্য ডিসঅ্যাডভান্টেজেস, কারণ এটা আপনি অ্যাকচুয়ালি কি চিন্তা করতেছেন না করতেছেন সেটা অ্যাকচুয়ালি আপনি ধরা খেয়ে যাবেন। সো ডোন্ট ফ্লিঞ্চ। আচ্ছা, আর ডোন্ট অ্যাবজর্ব দেয়ার প্রবলেমস। নেগোসিয়েশনের ক্ষেত্রে অনেক সময় অনেকে হয়তো কিছু এরকম কথা বলতে পারে আপনার কাছ থেকে কিছু ফেভার নেওয়ার জন্য, যে দেখেন আমার তো বাজেট কম, বা আমার তো নতুন কোম্পানি, আমি কোনোভাবে পারতেছি না, আমার সব টাকা খরচ হয়ে গেছে, আমি একদম দেউলিয়া হয়েছি, হ্যান ত্যান হাবি যাবি। এখন এখানে তো দান খয়রাত করতে তো আর আপনি বসেন নাই, যেটা উইদিন রিজন যদি আপনি ডিসকাউন্ট দিতে পারেন $5 থেকে $10 মতো, দ্যাটস ফাইন, বাট এর চেয়ে বেশি ডিসকাউন্ট দেওয়া আমার মনে হয় না দরকার আছে। এটা টোটালি, তারপরে এটা টোটালি আপনার ডিসিশন। বাট অন্যায্য কোনো প্রাইসেস তো আর আপনি এগ্রি করতে পারেন না। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এরকম দান খয়রাত করতে আপনি বসেন নাই। সো আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনি কি খুব বেশি কম্প্রোমাইজ করে ফেলতেছেন না তো। সো অলওয়েজ কিপ এ ট্যাব অন দ্যাট, যে আপনি কতটুকু ছাড় দিচ্ছেন, আপনি তার বিনিময়ে কি পাচ্ছেন না পাচ্ছেন, এই জিনিসটা সবসময় হিসাবে রাখবেন। সো তাদের প্রবলেমকে নিজের প্রবলেম বানানোর কোনো দরকার নেই। তার বাজেট নেই, তো সেটাকে আর আপনি কি করতে পারেন? আপনি আপনার প্রিমিয়াম ডিজাইন তো তাই বলে 50% ছাড় দিয়ে দিতে পারেন না। এখানে আপনি ম্যাক্সিমাম 10 থেকে 15%, ম্যাক্সিমাম 20% আপনি ডিসকাউন্ট দিতে পারেন আপনার প্রাইসের উপরে। এর চেয়ে বেশি আপনার দেওয়াটা উচিত হবে না বলে আমি মনে করি, যৌক্তিক হয় না জিনিসটা। আচ্ছা, আর যেটা হচ্ছে যে আপনি যেটাই করেন না কি জন্য, অলওয়েজ স্টিক টু ইউর প্রিন্সিপালস। সেটা হচ্ছে আম, এমন কোনো জায়গায় কম্প্রোমাইজ করবেন না যেখানে আপনার প্রিন্সিপালের যেখানে আপনার প্রিন্সিপালটা আপনি আপহোল্ড করতে পারতেছেন না। ফর এক্সাম্পল, আপনি নেগোশিয়েট করতে গিয়ে আপনি জেতার জন্য আপনি হয়তো খুব কম প্রাইস, আবার কাজটা বাগায় নেওয়ার জন্য আপনি খুব কম একটা প্রাইস অফার করলেন, এটা আনএথিক্যাল। ফর এক্সাম্পল, আপনি শুনলেন যে আপনার ক্লায়েন্ট আরেকটা ফ্রিল্যান্সের সাথে কথা বলছে, তো আপনি অফার করছেন $30, আরেকটা ফ্রিল্যান্সার তাকে $20 কথা বলছে, তো আপনি বললেন আচ্ছা ঠিক আছে, আপনি $10 দেন, আপনি $10 দেন, আমি $10 আপনাকে করে দিয়েছি। সো এটা আনএথিক্যাল, ডোন্ট ডু, ডোন্ট বি লাইক দ্যাট। আপনি এর চেয়ে এত নিচে নামাটা আপনার জন্য ঠিক হবে না, এইভাবে মার্কেট নষ্ট হয়ে যায়। কারণ ওই কাস্টমার যদি ওই জিনিস $10 পেয়ে যায়, ওই কাস্টমার আর কখনো এই প্রাইসটা ইনক্রিজ করতে দিবে না। এভাবে করে যেটা হয় যে মার্কেট প্লেসটাই নষ্ট হয়ে যায়, এবং ওই কাস্টমার যত জায়গায় যাবে তত জায়গায় এই জিনিসটাই করার চেষ্টা করবে। আর ক্লোজ উইথ এ কনফার্মেশন, এখানে হ্যান্ডশেকের ছবি দেওয়া আছে, বাট হ্যান্ডশেক তো আর আপনারা করতে হবে না, হ্যান্ডশেক করাটা এমনিও আপনারা করেন না। সো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, একটা কনফার্ম মানে হচ্ছে যে যখন অর্ডার কনফার্ম হয়ে যাবে, যখন এই কোয়ালিটি, কোয়ান্টিটি, টাইম, প্রাইস, এই চারোটা প্যারামিটার নিয়ে আপনারা কনফার্ম, সেই ক্ষেত্রে আপনারা তখন জাস্ট একটা লাইন লিখবেন যে ওকে, আই হ্যাভ আন্ডারস্টুড দ্য প্যারামিটার্স, অথবা আই হ্যাভ আন্ডারস্টুড হোয়াট নিডস টু বি ডান, অ্যান্ড আই এম গোয়িং টু গিভ ইউ দিস in this quality, I'm going to, এখানে this মানে হচ্ছে কোয়ান্টিটি, দ্যাট মিনস আই এম গোয়িং টু গিভ ইউ দিস দিস অ্যান্ড দ্যাট, এই হলো কোয়ান্টিটি। ইন দিস কোয়ালিটি, কোয়ালিটির কথাগুলো লিখবেন যে কি কি অ্যাস্থেটিক্স চাইছে, উইদিন দিস অ্যামাউন্ট অফ টাইম, টাইম পিরিয়ডটা লিখলেন যে এত টাইমের মধ্যে 8 দিন, 10 দিন, 12 দিন, হ্যান ত্যান হাবি যাবি, অ্যান্ড আই এম গোয়িং টু ডেলিভার দিস থিংস টু ইউ ফর এত প্রাইস। তো এখানে কি হলে, একটা লাইনে আপনি কোয়ালিটি, কোয়ান্টিটি, টাইম, প্রাইস সবগুলা ভরে দিলেন, সবগুলো দিয়ে দিলেন। সো এটাই হচ্ছে আপনার একটা সামারি, এবং এই জিনিসটা আপনার একটা প্রুফ হিসেবে থেকে গেল। ওকে, সো এই জিনিসটা আপনি অবশ্যই কাজ শুরু করার আগে এই জিনিসটা অবশ্যই কাস্টমারকে পাঠিয়ে দিবেন। কাস্টমারকে এটা জাস্ট একটা ইনফর্মাল এগ্রি করায় নেওয়ার জন্য। সো দ্যাট ইজ ইয়োর ক্লোজিং উইথ এ কনফার্মেশন।
আর সবচেয়ে ইম্পর্টেন্টলি ডোন্ট বি অ্যাফ্রেড টু ওয়াক অ্যাওয়ে। এটা অনেক সবচেয়ে বড় প্রতিবন্ধকতা একটা সাকসেসফুল নেগোসিয়েশনের ক্ষেত্রে। আপনার হয়তো মনে হতে পারে যে আমি কম্প্রোমাইজ করতেই থাকি, যদি কাজটা না পাই কম্প্রোমাইজ আমি করি। সো কখনো বেশি লোভে পড়ে যাবেন না, তাহলে আপনারই লস হয়ে যাবে। কারণ এমন কাজ হয়তো আপনাদের করা নেবে যেটা এবং এমন প্রাইসে করা নেবে যে এই প্রাইসে কেউ করবে না, এটা একদম অন্যায্য একটা প্রাইস হয়ে যায়। এবং আলটিমেটলি যেটা হয় যে এটাও আলটিমেটলি আনএথিক্যাল হয়ে যায়। কারণ হচ্ছে যে আম, এভাবে মার্কেট নষ্ট হয়। কারণ কাস্টমার একবার সস্তায় আপনাকে দিয়ে করা নিতে পারলে বারবার হয়তো আপনাকে দিয়ে করবে, অন্য কাউকে হয়তো জ্বালাতন করবে এটা ওই সেম কম প্রাইসে করার জন্য। তো এইভাবে মার্কেট খারাপ হয়। সো ডোন্ট বি অ্যাফ্রেড টু ওয়াক অ্যাওয়ে। যদি দেখেন যে না কোয়ালিটি, কোয়ান্টিটি, টাইম, প্রাইস কোনোটাতেই কোনো বড় হচ্ছে না, আপনার জন্য ঠিকমতো কাজ আপনার পোষাচ্ছে না, তো সেই ক্ষেত্রে ডোন্ট গো ফর দ্যাট, অ্যাভয়েড দ্যাট, ওকে, লিভ দ্যাট।